আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকে আমরা বিইউপির ফ্রি ফাউন্ডেশন কোর্সের বাংলা ক্লাস নাম্বার 1 আজকে আমরা করব এবং ক্লাস নাম্বার 1-এ আমরা বিইউপির বিগত 2টা সেশনের বাংলা প্রশ্নের সমাধান এবং ব্যাখ্যা করব। তোমরা যে যারা যেখান থেকে দেখছো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও এবং তোমার যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে মেনশন করে জানাও। আমি অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। তোমরা সবাই একটু জানাও যে কে কোথা থেকে দেখছো। ওকে, আচ্ছা, আমরা আজকে বিইউপির আমরা বিগত 2টা সেশনের বাংলা প্রশ্ন সমাধান করব এবং অবশ্যই ব্যাখ্যা দিব। আচ্ছা, তোমরা ঝটপট জয়েন করে ফেলো সবাই এবং তোমাদের যারা বন্ধু আছে তাদেরকে অবশ্যই মেনশন করো। অবশ্যই তোমরা বন্ধুদের মেনশন করো এবং কে কোথা থেকে দেখছো সেটা আমাদের একটু জানিয়ে দাও। আমি অল্প কিছুক্ষণের মধ্যে আজকের ক্লাসটা শুরু করব। ওকে, আচ্ছা, আজকে বিইউপি আচ্ছা, ঝটপট জয়েন করে ফেলো সবাই এবং কে কোথা থেকে দেখছো সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমরা আজকের ক্লাসটা শুরু করছি। আমরা আজকের ক্লাসের প্রথম প্রশ্ন সেটাতে আমরা চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, আমরা প্রথমেই হচ্ছে কোশ্চেন অ্যানালাইজ করব এবং সেটা 2023 এবং 24 আমরা এই সেশনের বাংলা প্রশ্ন সমাধান এবং ব্যাখ্যা করব। ওকে, আচ্ছা, আমরা আজকে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি স্লাইডে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথমেই বহুপদী টাইপের একটা প্রশ্ন দেওয়া আছে। তোমরা একটু খেয়াল করো যে স্বামীর মৃত্যুর পর বিধবা সালেহা বেগম বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিজেকে বাদী করে গড়ে তুলেছেন, সন্তানদেরও গড়ে তুলেছেন শিক্ষিত। বর্তমানে সালেহা কোনো নারীর ক্ষমতায়নের একজন উচ্ছৃঙ্খল দৃষ্টান্ত। আচ্ছা, যে কোনো নারীর উল্লেখিত সালেহা বেগমের জীবন সংগ্রাম তোমার পঠিত কোন গদ্যের মূলভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ? ওকে, আচ্ছা, কোন সালেহা বেগমের আসলে কি সালেহা বেগমের বেগমের জীবন সংগ্রাম তোমার পঠিত কোন গদ্যের মূলভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ? তুমি একটু বলো, একটু বলার চেষ্টা করো যে আসলে কোন গদ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, থ্যাংকস স্যার। আচ্ছা ভাইয়া, আচ্ছা, সবাই একটু বলি। আচ্ছা, এখানে বলা হচ্ছে একজন বিধবা নারীর জীবন কাহিনী এখানে তুলে ধরা হচ্ছে। আমরা এটা পড়ে আমরা একটা বিশেষ গদ্যের কথা মনে করতে পারি। আমরা যে প্রবন্ধটা পড়ে আসছি আমাদের বইয়ে সেটা হচ্ছে কি সবাই আমরা জানি। এখানে অপশনে দেওয়া আছে মাসি পিসি অপরিচিতা বিলাসী। তাহলে এটা কি আমরা জানি হচ্ছে এটার সঠিক উত্তর হবে হচ্ছে মাসি পিসি। এটার সঠিক উত্তর হবে কি মাসি পিসি। কারণ মাসি পিসি গল্পের মধ্যে যে সংগ্রামী জীবন চেতনা আমরা দেখতে পেয়েছিলাম, মাসি এবং পিসির এবং বিরূপ বিশ্ব থেকে, বিরূপ পরিবেশ থেকে কিভাবে তারা হচ্ছে আহ্লাদিকে রক্ষা করেছিল এবং তারা গ্রামের সবজি যেগুলো হচ্ছে বিভিন্ন গেরস্থদের কাছ থেকে তিনি অল্প দামে কিনে তারা নৌকা বেয়ে তারা বাজারে গিয়ে বিক্রি করেছিল এবং তারা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি তারা কি করেছে, তারা হচ্ছে আহ্লাদিকে রক্ষার একটা সংগ্রাম করেছে। সুতরাং এই উদ্দীপকটা পরে আমরা খুবই স্পষ্টই বুঝতে পারছি যে এখানে কি হবে, আমাদের যে পঠিত প্রবন্ধ সেটা হচ্ছে মাসি পিসির সাথে এটার একটা মিল আছে। তো মাসি পিসি কে লিখেছেন যদি আমি প্রশ্ন রাখি যে মাসি পিসি আসলে কে লিখেছেন, তাহলে তিনি অন্যতম কথা সাহিত্যিক আমরা জানি যে মানিক বন্দ্যোপাধ্যায়। এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের আরেকটা বা প্রকৃত নাম আমরা জানি সেটা হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে যাব। তার আগে আসলে তোমরা কে কে জয়েন করছো একটু হচ্ছে জানাবা। ওকে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা হচ্ছে 2 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অন্য পাপ বাপরে এর কি প্রায়শ্চিত্ত আছে? মৃত্যুঞ্জয়ের, এটা হবে মৃত্যুঞ্জয় আসলে বানানিয়া, মৃত্যুঞ্জয়ের অনুপমে এরকম অনুপাপের কারণ কি বা অন্য পাপের কারণ কি? এটা হবে অন্য পাপ। ওকে, আচ্ছা, তো মৃত্যুঞ্জয়ের এই অন্য পাপের কারণ আসলে কি? অন্য পাপ বাপরে এর কি প্রায়শ্চিত্ত আছে? এই যে মৃত্যুঞ্জয় কি করেছিল বলো তো? মৃত্যুঞ্জয় হচ্ছে নিচু জাত, আমরা বলতে পারি যে নিচু যে জাত আছে, বেদে মেয়ে বিলাসীর হাতের কি করেছিল? খাবার খেয়েছিল। সুতরাং মৃত্যুঞ্জয় কি করেছে? অন্য পাপ করেছে। আর আমরা জানি এটা হচ্ছে কোন
প্রবন্ধ থেকে নেওয়া, আমরা একটু পরে আসলে সঠিক উত্তরটা দিব। তার আগে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে আসলে কোথা থেকে প্রশ্নটা আসছে, কিভাবে আসছে। ওকে, আচ্ছা আমরা তাহলে অন্য পাপের আগে আমরা যাই যে এটা মূলত বিলাসী থেকে নেওয়া হয়েছে। বিলাসী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গল্প, তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে। তো আমরা বিলাসী খুব চমৎকার করে পড়েছিলাম। এবং বিলাসী গল্পে কি আছে বলতো, যে ভারতীয় হিন্দু সমাজে গেড়ে বসা যে কাস্ট সিস্টেম, যে জাত প্রথা আছে, সেই কুপ্রথাটা মূলত আগে ছিল এবং আগে খুব বেশি ছিল, এখনও আছে। যেমন আমরা হিন্দু সমাজে 4 ধরনের জাত দেখতে পারি। একটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এবং নিচু জাতের মানুষ, ওই শূদ্রর কোনো মানুষ যদি ব্রাহ্মণের সাথে মিশে তাহলে তার জাত যায় বলে ধরে নেওয়া হয় এবং তাকে অশুচি বলে ধরা হয়, যে সে হচ্ছে অপবিত্র, এবং তাকে নির্দিষ্ট কিছু ধর্মীয় আচারের মাধ্যমে তাকে আবার ব্রাহ্মণে ফিরে আসতে হয়। এই যে ব্যাপারটা, সেই জাত প্রথার কথা এখানে বলা হচ্ছে। তো এখানে মৃত্যুঞ্জয় ছিল একটু উঁচু জাতের এবং বিলাসী কে ছিল? বিলাসী ছিল হচ্ছে বেদে মেয়ে। সুতরাং এখানে কি হচ্ছে, যেহেতু বেদে মেয়ের সেবা নিয়েছে, খাবার খেয়েছে, হাতের রান্না খেয়েছে, সুতরাং কি হয়েছে, এতে হচ্ছে মৃত্যুঞ্জয় অন্য পাপ করেছে। এই যে একটু আগে বললাম, এই যে নিচু জাতের মানুষ উঁচু জাতের মানুষের সাথে মিশতে পারবে না, যদি কেউ মিশে তাহলে সেই মানুষটা হচ্ছে অশুচি হয়ে যায়। সেই ব্যাপারটা এখানে আছে যে কি, যে নিচু জাতের হাতের খাবার খাওয়া। তাহলে উত্তরটা কি হবে? মৃত্যুঞ্জয় যে অন্য পাপটা করেছিল বিলাসীর হাতের খাবার খেয়ে, তাহলে সেটা হবে হচ্ছে নিচু জাতের হাতের খাবার খাওয়া। কার হাতের খাবার খেয়েছিল? এটা হচ্ছে বিলাসীর হাতের খাবার খেয়েছিল, এবং বিলাসী ছিল হচ্ছে বেদে মেয়ে। ওকে, আচ্ছা স্বর্ণা বলেছো সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। স্বর্ণা সবাইকে মেনশন করো, সবাই ক্লাসে আসুক। আমরা বিইউপির বিগত 2টা বছরের প্রশ্ন সমাধান এবং ব্যাখ্যা করছি, এবং এই ধারাবাহিকতায় আমরা আরও তোমাদের কিছু ফ্রি ক্লাস নিব, যেগুলোতে আমরা বিইউপির প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেগুলোর আমরা সমাধান করব, পাশাপাশি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো সবাই একটু জয়েন করো, এবং বন্ধুদের, তোমাদের যারা বন্ধু আছে তাদেরকে অবশ্যই মেনশন করবা। ওকে, আমরা 3 নম্বর প্রশ্নটাতে যাই, এবং ব্যাখ্যাটা পড়া খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন যদি হুবহু পরীক্ষায় নাও আসে, কিন্তু আমার ব্যাখ্যা থেকে কিন্তু অনেক সময় কি আসবে, কমন আসবে। ওকে, সুতরাং ব্যাখ্যা করে পড়া উচিত। দেখো 3 নম্বর প্রশ্ন আছে যে আমি আছি, এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। আমার পথ প্রবন্ধে এই উক্তি দ্বারা কাজী নজরুল ইসলাম কি বোঝাতে চেয়েছেন? আমার পথ প্রবন্ধে এই উক্তি দ্বারা কাজী নজরুল ইসলাম কি বোঝাতে চেয়েছেন? এই যে গান্ধীজি এই যে কথাটা বলেছিলেন, তিনি কখন বলেছিলেন? এটা হচ্ছে অসহযোগ আন্দোলন, যেটা ব্রিটিশ বিরোধী আন্দোলন। এবং এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে কে বলেছিল? মহাত্মা গান্ধী আসলে ভারতীয় উপমহাদেশ তথা বাংলার মানুষও তখন আমরা জানি যে ভারতীয় উপমহাদেশেরই মানুষ। তো ভারতীয় উপমহাদেশী মানুষকে তিনি আসলে একত্রিত করবার জন্য তাদের ভিতরে যে সংগ্রাম বোধ, সেই বোধটাকে জাগিয়ে তোলার জন্য তিনি আসলে এই কথা বলেছিলেন। কিন্তু মানুষ আসলে তার কথাটাকে ভুল বুঝে কি বলেছিল, যে আসলে গান্ধীজি মনে হয় নিজেই আছেন, সেটা এখানে বোঝাতে চেয়েছিলেন। কিন্তু মানুষ এটা ভুল বুঝেছিল। তো কাজী নজরুল ইসলাম সেই একটা উদাহরণ দিয়েছেন তার আমার পথ প্রবন্ধে। তিনি বলছেন যে আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন, মানে এটা আমাদের উপলব্ধি, আমরা এটা বুঝেছিলাম। তাহলে এটা কি হবে? কি কাজী নজরুল ইসলাম আসলে কি বোঝাতে চেয়েছেন? কাজী নজরুল ইসলাম বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে পরাবলম্বন। মানে আমরা হচ্ছে কি করেছিলাম, আমরা অন্যের প্রতি নির্ভরশীল হয়েছিলাম। এটা হচ্ছে কার উপরে? গান্ধীজির উপরে। যে গান্ধীজি আছে, আমাদের ভিতরে যে আত্মনির্ভরশীলতা, সেটা আমরা ভুলে গিয়েছিলাম। এটা হচ্ছে আমার পথ প্রবন্ধে হচ্ছে। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌসি জয়েন করেছো। আচ্ছা, ওকে, তোমরা যারা জয়েন করছো একটু হচ্ছে বন্ধুদের মেনশন করবা এবং ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করবা। তোমার পরবর্তীতে কেউ তোমার টাইমলাইন ঘুরে হলেও কি করবে, টাইমলাইন ঘুরে হলেও তোমার এই ভিডিওটা দেখে উপকৃত হবে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। ওকে, খেয়াল করো যে 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চায়ের দোকানের মালিককে কেন সহকর্মীদের খবর দিতে বলেছিলেন? চায়ের দোকানের মালিককে কেন সহকর্মীদের খবর দিতে বলেছিলেন? জেল থেকে মুক্ত করার জন্য, মিছিল করার জন্য, অনশনের খবর জানানোর জন্য, নাকি পরিবারকে জানানোর জন্য? এই যে 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চায়ের দোকানের মালিককে কেন সহকর্মীদের খবর দিতে বলেছিলেন? কেন বলেছিলেন বলো তো, কেন আসলে বলেছিলেন? আচ্ছা, 4 হচ্ছে গ। হ্যাঁ,
সবাই। আচ্ছা, তোমরা যারা ক্লাসে আছো সবাই একটু বন্ধুদের মেনশন করবে এবং অবশ্যই তোমরা হচ্ছে নিজেরাই একটু যখনই স্লাইডে আসবে প্রশ্নটা নিজেরাই অ্যান্সার করার চেষ্টা করবা। ওকে, আচ্ছা স্বর্ণা বলছো, সাব্বির বলছো, হ্যাঁ আমি দেখেছি, হ্যাঁ তোমাদের উত্তর হয়েছে যে 52 দিনগুলো রচনায়, এটা হচ্ছে বঙ্গবন্ধুর হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী থেকে নেওয়া একটা হচ্ছে প্রবন্ধ। সেই প্রবন্ধের মধ্যে বলা হচ্ছে যে অনশনের খবর জানানোর জন্য তিনি আসলে কি করেছিলেন বলো তো, চায়ের দোকানের মালিককে সহকর্মীদের খবর দিতে বলেছিলেন। ওকে, তোমরা যারা পেরেছো তো ধন্যবাদ। এবং আমরা সামনের প্রশ্নে যাই, জান্নাতুল ফেরদৌস বলেছো। ওকে, আমরা সামনের প্রশ্নটাতে যাই, সামনের স্লাইডে যাই। খেয়াল করো যে নিচের কোন পংক্তিতে মার্কিন, আমরা এই প্রশ্নটা একটু দেখি, আমরা পরবর্তী প্রশ্নতে আর কি যাব। ওকে, আমরা এইটাতে যাব, 6 নম্বরে যাব। আচ্ছা দেখো, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে বিলাসী গল্পে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাক্যে মহত্ব কি অর্থে ব্যবহার করেছেন? এই ধরনের প্রশ্নগুলো অনেক বেশি পরীক্ষায় আসে এবং এই ধরনের প্রশ্নগুলোই আমরা ভুল করি, যে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আসলে কি হবে। তো এই ধরনের প্রশ্নগুলো বেশি বেশি আমাদের সমাধান করা দরকার। তোমরা একটু খেয়াল করো যে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে বিলাসী গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাক্যে মহত্ব কি অর্থে ব্যবহার করেছেন? সম্মানার্থে, ব্যঙ্গার্থে, তুচ্ছার্থে এবং কোনোটি নয়, কোনটা আসলে হবে? তোমরা অনেকে অ্যান্সার করতে পারবা আসলে, আমি জানি। 6 নম্বরটা আরিফ হাসান দুর্জয় বলেছো, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ, তোমার বন্ধু যারা আছে সবাইকে মেনশন করো এবং ভিডিওটা নিজের টাইম লাইনে শেয়ার করে দাও। ওকে, আচ্ছা তোমরা একটু অ্যান্সার করো যারা আছো। 6 সাব্বির বলেছো বি, স্বর্ণা বলেছো খ, জান্নাতুল ফেরদৌস বলেছো খ। হ্যাঁ, ব্যঙ্গার্থে। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এটা মূলত কি হবে? ব্যঙ্গার্থে হবে হচ্ছে সঠিক উত্তর। এবং বিলাসী গল্পে যে মূল ভার্ব সেটা তো আমরা জানি, ভারতের হিন্দু সমাজে গেড়ে বসা যে জাতপ্রথা, সেই জাতপ্রথা নিয়ে মূলত এই বিলাসী গল্পটা আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। ওকে, এবং এখানে গল্প কথক যে ছিল তার নাম ছিল কি বলতো? তার নাম ছিল ন্যাড়া। আমরা সবাই জানি ন্যাড়া হচ্ছে গল্প কথক এবং ন্যাড়াটাই মূলত কে? ন্যাড়াটাই মূলত হচ্ছে লেখক, আমরা ধরেই নিতে পারি। ওকে, আচ্ছা তারপরে আমরা আরও অনেক কিছু জানি এই বিলাসী গল্প সম্পর্কে, আমরা ওই দিকে যাব না, আমরা সামনের দিকে যাই। যেটুকু তোমাদের ব্যাখ্যা করা প্রয়োজন, পরীক্ষার জন্য প্রয়োজন, ওইটুকু আমি করার চেষ্টা করছি। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। শহীদ মুনীর চৌধুরীর মানুষ নাটকের উপজীব্য বিষয় কি? এটা বাংলা সাহিত্যের প্রশ্ন, ঠিক আছে? আমরা শুধু আসলে অনেক সময় বাংলা গদ্য পদ্য পড়ব, আবার হচ্ছে মুখস্থ পাঠ পড়ব, বিরোচন অংশটা পড়ব এবং ব্যাকরণ অংশটা পড়ব, কিন্তু আমাদের কি হয়ে যাবে? আমরা বাংলা সাহিত্য পড়ব না, কিন্তু সাহিত্য থেকে প্রশ্ন আসবে একটা বা দুইটা বা কোনো জায়গায় 3টা পর্যন্ত আসবে। 3টা কোথায় আসবে? জাহাঙ্গীরনগর। এবং সাহিত্যের প্রশ্ন কোথায় বেশি আসে? জাহাঙ্গীরনগরে তো পাবা, বিউপিতেও 2টা, একটা শিওর পাবা, ঠিক আছে? তো সাহিত্যের প্রশ্নগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, সুতরাং এগুলো হচ্ছে কোথা থেকে আসবে জানি না, কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো আমাকে সমাধান করতে হবে ব্যাখ্যা সহ। তাহলে আমার কি হবে? তাহলে সাহিত্য থেকে আসা প্রশ্ন নিয়ে আমার ভয় থাকবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, যেহেতু আমরা বিইউপি ফ্রি ফাউন্ডেশন কোর্স করছি, সুতরাং বিইউপি কিংবা জাহাঙ্গীরনগর এই টাইপের আমরা প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করছি এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, কোথায় কি আসে সেটাও আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি। এতে তোমার সুবিধা কি? তোমার সুবিধা হচ্ছে কোথায় কি ধরনের প্রশ্ন আসে এটা তুমি জানতে পারছো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো যে শহীদ মুনীর চৌধুরীর মানুষ নাটকের উপজীব্য বিষয় কি? আমি বললাম এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রশ্ন। তো সাহিত্যের প্রশ্ন আমরা অনেকেই জানি না, তো আমরা আসলে পদ্য বা গদ্য থেকে প্রশ্ন দিলে অনেকে ভুল করে বসি, আবার সাহিত্য কিভাবে জানবো? অনেকে জানতেই পারো। তো এই মুনীর চৌধুরী 1947 সালে, আমি একটু বলি, ব্যাখ্যা করে দিচ্ছি যে 1947 সালে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে এই ভারতীয় উপমহাদেশে। কি বাঁধে বলো তো? সাম্প্রদায়িক দাঙ্গা। সাম্প্রদায়িক দাঙ্গা বলতে আমরা কি বুঝি সেটা বুঝতে হবে। সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে ধর্মীয় যে দাঙ্গার ব্যাপারটা, যে আমরা হিন্দু আর মুসলমানের মধ্যে যে একটা দ্বন্দ্ব, এই কিছুদিন আগেও আমরা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা, কিংবা বাংলাদেশের মধ্যে একটা কি হলো, আমরা হচ্ছে ধর্মের হিন্দুদের আমরা হচ্ছে আদার করে দিচ্ছিলাম, অন্য করে দিচ্ছিলাম, বা ওরা আমাদেরকে অন্য করে দিচ্ছিল। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে তোমার কি বলতো? এটা হচ্ছে সাম্প্রদায়িকতা। বুঝতে পেরেছো? এবং এটার ফলে যদি তোমার হচ্ছে একটা কি হয়,
এটার ফলে যদি একটা দাঙ্গা লাগে সেটাকে বলা হয় হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা, মানে ধর্মের কারণে যে মারামারিটা হয়, যে দাঙ্গাটা হয়, সেটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। তাহলে এখন বলছে যে 1947 সালে মুনির চৌধুরী তিনি আসলে ভারতের তৎকালীন ভারতীয় সমাজে যে সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছেন, সেই সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে তিনি আসলে মানুষ নাটকটা রচনা করেছিলেন, এবং যে নাটকটা প্রকাশিত হয়েছিল কত সালে? 1950 সালে। যে নাটকটা প্রকাশিত হয়েছিল কত সালে? 1950 সালে। এবং সেই নাটকটা তাহলে কি হবে বলতো? সেই নাটকটাতে তিনি বোঝাতে চেয়েছেন, দেখাতে চেয়েছেন যে অসাম্প্রদায়িকতা, মানে যে অসাম্প্রদায়িকতার কথা হচ্ছে কে বলেছেন বলতো? কাজী নজরুল ইসলাম নিজেও বলেছেন, বারবার বিভিন্ন কবিতা পদ্যে তিনি এই অসাম্প্রদায়িকতার কথা বারবার কিন্তু বলছেন, মানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা কিংবা ধর্মের যে দাঙ্গা সেগুলোকে পরিহার করার জন্য তিনি বারবার অসাম্প্রদায়িকতার কথা বলেছেন। সুতরাং এখানে কি হবে তাহলে উত্তরটা? মানবতা, অসাম্প্রদায়িকতা, মৌলিক চেতনা, স্বাধীনতা। উত্তর হবে অসাম্প্রদায়িকতা। আশা করি তোমরা যারা ক্লাসে আছো সবাই বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা আচ্ছা, কৌশিক বলেছো ভুল করে ফেললাম, কোনো সমস্যা নেই। আমরা সামনের দিকে শিখবো, কোনো সমস্যা নেই। তোমরা যারা জয়েন করছো একটু বন্ধুদের মেনশন করবা এবং ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করবা। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। তো তোমরা যারা বুঝে অ্যান্সার করছো তারা তো ভালো, আর যারা বুঝে অ্যান্সার করো না তাদের জন্য আমি ব্যাখ্যাটা দিয়েছি। ওকে, আচ্ছা আমরা সামনের প্রশ্নটাতে যাই। খেয়াল করো, 8 নম্বর প্রশ্ন। আমার পুরোপুরি বয়সী হইল না। অপরিচিত গল্পে এই কথাটি যারা গল্পের চরিত্র, এই কথাটি দ্বারা আসলে কি বোঝাতে চেয়েছেন? এই কথাটির দ্বারা গল্পের চরিত্র কি মনোভাব ব্যক্ত করেছেন বলতো? চরিত্রে কি মনোভাব আসলে ব্যক্ত করা হয়েছে? এটা আমরা জানি যে অনুপমের একটা মনোভাব বলা হয়েছে যে আমার যেন বয়স হইল না, এবং সে পড়াশোনা করে গ্রামে ফিরে গিয়েছিল, এবং তারপরে সে কি করেছে? মানে বিয়ে করার মনস্থির করলো, এবং বাসা থেকে অনেক মেয়ে দেখা হচ্ছে, এবং সে বলেছে যে আমার পুরোপুরি বয়সী হইল না। এ কথায় মূলত কি বোঝাচ্ছে বলতো? তার যে অনেক বয়স হওয়ার পরও তার যে মামার প্রতি, তার যে পরিবারের প্রতি যে তার যে নির্ভরশীলতা, সেই ব্যাপারটা বোঝানো হচ্ছে, যে তার নির্ভরশীলতার ব্যাপারটা বোঝানো হচ্ছে, যে অতি নির্ভরশীলতা। উত্তরটা কি হবে? হ্যাঁ, সাব্বির বলেছো হচ্ছে খ, সি, এটা ঠিক আছে। স্বর্ণা বলেছো খ, চিন্তায় অপরিপক্কতা না, এটা হচ্ছে অতি নির্ভরশীলতা। আমার পুরোপুরি বয়সী হইল না, চিন্তায় অপরিপক্কতা অনেক জায়গায় দেখবা, কিন্তু এটা হচ্ছে অতি নির্ভরশীলতা। মামার প্রতি এবং পরিবারের প্রতি তার নির্ভরশীলতার জন্যই সেই কথাটা বলতে পেরেছে, কিন্তু চিন্তা করার ক্ষমতা তার ছিল, কিন্তু চিন্তা করতে পারে নাই, কারণ সে ডিপেন্ডেন্ট, সে নির্ভরশীল কার প্রতি? মামার প্রতি এবং তার পরিবারের প্রতি। যে কোনো সিদ্ধান্তে, বিয়ে থেকে শুরু করে যে কোনো সিদ্ধান্তে সে নির্ভরশীল কার উপরে? সে হচ্ছে তার মামার উপরে, কিংবা তার ফ্যামিলির উপরে, তার পরিবারের উপরে। সুতরাং চিন্তার অপরিপক্কতা এটা আরও পরের ব্যাপার, আগে তো মানে সে যদি মুক্ত হতো তাহলে আমরা বলতে পারতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। হবে কি? অতি নির্ভরশীলতা। আচ্ছা, আমরা পরের প্রশ্নটাতে যাই। একটু খেয়াল করো, যে নিচের কোনটি গল্প ও উপন্যাস? একই সাথে কোনটি গল্প এবং উপন্যাস? বলো তো কি হবে? কোনটি গল্প এবং উপন্যাস? কোনটি গল্প এবং উপন্যাস? সবাই বলো, একই সাথে কোনটি গল্প এবং উপন্যাস? আচ্ছা, তোমরা সবাই একটু বন্ধুদের মেনশন করবা, এবং কি করবা বলো তো? এবং হচ্ছে সবাই, আচ্ছা, কোনটি গল্প এবং উপন্যাস? ওকে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। 9 ক, হ্যাঁ স্বর্ণা ঠিক বলেছো, এবং সবাই অ্যান্সার করার চেষ্টা করো। তোমরা যারা ক্লাসে আছো সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। হ্যাঁ, আচ্ছা, জান্নাতুল ফেরদৌসি বলেছো 9 গ বলেছো। ওকে, সায়ানট বলেছো। সায়ানট হবে না, আশা করি এটার উত্তর হবে একই সাথে নিচের কোনটি গল্প উপন্যাস? সেটা হচ্ছে মৃত্যু ক্ষুধা, এবং এই মৃত্যু ক্ষুধা হচ্ছে একই সাথে গল্প এবং উপন্যাস। এই মৃত্যু ক্ষুধা কার রচনা বলো দেখি? এই প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম, যে মৃত্যু ক্ষুধা আসলে কার রচনা? যে বলতে পারবা, আমি জানি বলতে পারবা তোমরা, মৃত্যু ক্ষুধা কার রচনা বলো তো? এইটা একটু বলো, তাহলে আমি পরবর্তী প্রশ্নে যাব। মৃত্যু ক্ষুধা কার রচনা? আচ্ছা,
মৃত্যু ক্ষুধা কার রচনা? সবাই একটু বলো। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। মৃত্যু ক্ষুধা আসলে কার রচনা? এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। নিচের কোনটি গল্প উপন্যাস? এটা হবে হচ্ছে মৃত্যু ক্ষুধা। ওকে, আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। একটু খেয়াল করো যে নিচের কোন লেখক বুদ্ধির মুক্তি আন্দোলন ও মুসলিম সাহিত্য সমাজ গঠনে প্রত্যক্ষ ভূমিকা রাখেন? আচ্ছা, নিচের কোন লেখক বুদ্ধির মুক্তি আন্দোলন ও মুসলিম সাহিত্য সমাজ গঠনে প্রত্যক্ষ ভূমিকা রাখেন? তোমরা একটু উত্তর করার চেষ্টা করো, আমি একটু ব্যাখ্যা দিব একটু পরে ব্যাখ্যা দিব। এখানে আছে অক্ষয় কুমার বড়াল, আবুল ফজল, এটা হবে হচ্ছে আবুল ফজল। আচ্ছা, অক্ষয় কুমার বড়াল, আবুল ফজল, আনিসুজ্জামান এবং আখতারুজ্জামান ইলিয়াস। বলো সঠিক মানে সঠিক উত্তর কোনটা? সবাই একটু বলো। ওকে, আচ্ছা আবুল ফজল। এই তো স্বর্ণা বলেছে আবুল ফজল। হ্যাঁ, সঠিক উত্তর আবুল ফজল। সঠিক উত্তর কি? আবুল ফজল। যে নিচের কোন লেখক বুদ্ধির মুক্তি আন্দোলন ও মুসলিম সাহিত্য সমাজ গঠনে প্রত্যক্ষ ভূমিকা রাখেন? এটা হবে আবুল ফজল। তবে বাকি অপশনগুলো কেন হবে না, বা বাকি অপশনগুলো সম্পর্কে আমরা কতটুকু জানি আসলে, সেই জানাটা আমরা এখন একটু জেনে নেওয়ার চেষ্টা করব। যে অক্ষয় কুমার বড়াল হচ্ছে একজন জ্যোতিষবিজ্ঞানী এবং একই সাথে তিনি হচ্ছে একজন গীতি কবি। বুঝতে পেরেছ যে অক্ষয় কুমার বড়াল একজন জ্যোতিষবিজ্ঞানী এবং একই সাথে তিনি একজন গীতি কবি। এবং আনিসুজ্জামান সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি যে 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে এবং 1969 সালের গণ অভ্যুত্থান, পাশাপাশি হচ্ছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, সর্বক্ষেত্রে আনিসুজ্জামান সরাসরি তিনি আসলে অংশগ্রহণ করেছেন। তাহলে আনিসুজ্জামান হচ্ছে একজন বরেণ্য ব্যক্তিত্ব। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ছিলেন, এটা আমরা জানি। এবং উনি এই যে বাঙালির যে আন্দোলন, বাঙালির অস্তিত্বের যে আন্দোলন, সে আন্দোলনগুলোর সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আচ্ছা, আর আখতারুজ্জামান ইলিয়াসকে? আখতারুজ্জামান ইলিয়াস হচ্ছে বাংলাদেশের অন্যতম কথা সাহিত্যিক। তোমরা জানো এনার রচিত রেইনকোট গল্পটা, এটাও আমরা পড়েছি। যে কি বলতো? এটাও হচ্ছে আমরা পড়েছি, আমরা পাঠ্য বইয়ে পড়েছিলাম যে রেইনকোট গল্পে মূলত আখতারুজ্জামান ইলিয়াস হচ্ছে ঢাকা কলেজের একজন হচ্ছে অধ্যাপক। এবং তিনি অধ্যাপনা করার সময়ই যে তিনি কাদের মিসক্রিয়েন্ট, এখানে মিসক্রিয়েন্ট শব্দটা হচ্ছে উর্দু, এবং মিসক্রিয়েন্ট দ্বারা কাদেরকে বোঝানো হচ্ছে? মুক্তিযোদ্ধাদের। এবং তিনি মুক্তিযোদ্ধাদের দোসর ছিলেন, মানে মুক্তিযোদ্ধাদের তিনি হচ্ছে সাহায্য করেছিলেন। তিনি পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তিনি সাহায্য সহযোগিতা করেছেন। তিনি বাংলাদেশের অন্যতম কথা সাহিত্যিক। তার উল্লেখযোগ্য রচনার কথা যদি বলি তাহলে খোয়াবনামা এবং চিলে কোঠার সেপাই, এবং অনেক গুরুত্বপূর্ণ খোয়াবনামা একটা বিখ্যাত একটা ওনার লেখা। খোয়াবনামা এবং চিলে কোঠা দুইটা পড়লেই হয়ে যাবে। এবং আরেকটা লেখা ওনার আছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এই প্রশ্নটা অনেক বেশি কিন্তু অনেক পরীক্ষায় তোমরা পেয়ে যাবা। ওকে, চিলেকোঠা সেপাই, খোয়াবনামা উপন্যাসের লেখক। হ্যাঁ, দুইটা উপন্যাস। এবং আরেকটা লেখা আছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল। ওকে, এই ব্যাপারগুলো, এই তথ্যগুলো যদি আমরা জানি তাহলে আমাদের হয়ে যাচ্ছে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করো যে ভুলের মধ্য দিয়েই তবেই সত্যকে পাওয়া যায়, আমার পথ গল্পে উল্লেখিত উক্তিটির দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? উল্লেখিত উক্তিটির দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? ভুলের মধ্য দিয়েই তবেই সত্যকে পাওয়া যায়, আমার পথ গল্পে উল্লেখিত উক্তিটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? মানুষ মাত্রই ভুল স্বীকার করার সক্ষমতা, ব্যর্থতা সফলতার মূল হচ্ছে মন্ত্র। এখানে বলা হচ্ছে ব্যর্থতা সফলতার মূল মন্ত্র, মিথ্যার মাধ্যমে সত্যকে উন্মোচন। কোনটা হবে আসলে সঠিক উত্তর? এটা হচ্ছে আমার পথ প্রবন্ধ। আমরা জানি যে কাজী নজরুল ইসলাম রচিত তোমাদের পাঠ্য বইয়ে যেটা আছে সেটা হচ্ছে আমার পথ প্রবন্ধ। তাহলে এখানে আসলে কি হবে সঠিক উত্তর? এটা একটু দেখার চেষ্টা করো যে মানুষ মাত্রই ভুল, তোমরা অনেকেই দেওয়ার চেষ্টা করেছো। ওকে, স্বর্ণা বলেছে 11 খ, হ্যাঁ ভুল স্বীকার করার সক্ষমতা। তারপরে সাব্বির বলেছে 11 হচ্ছে বি। হ্যাঁ, তোমাদের অ্যান্সারটা হচ্ছে ওকে, ভুলের মধ্য দিয়েই তবে সত্যকে পাওয়া যায়, আমার পথ গল্পে উল্লেখিত উক্তিটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? এটা হচ্ছে ভুল স্বীকার করার সক্ষমতা। ভুল স্বীকার করার কি হবে বলো তো? সক্ষমতা। ভুল স্বীকার করার সক্ষমতা। ওকে, আচ্ছা তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো তারা তো দিয়েছো, এবং যারা ক্লাসে জয়েন করছো, জান্নাতুল ফেরদৌস তুমি বলেছো তোমরা একটু নিজেদের বন্ধুদের নিয়ে আসো ক্লাসে।
ঠিক আছে, একটু হচ্ছে মেনশন করো, হয়তো ইনবক্স করে পাঠাও লিঙ্কটা যে তারা আসুক ক্লাসে, এবং ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করো। ওকে, ক্লাস থেকে ইনশাল্লাহ কিছু শিখতেছো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা 12 নম্বর প্রশ্নে যাই। দেখো যে মনে করিল পথের বিভাগী, এটা হবে হচ্ছে বিভাগী। ওকে, আচ্ছা ওকে, খেয়াল করো, যে মোরে করিল পথের বিভাগী, এই যে উক্তিটা, এর পরবর্তী চরণ আসলে কোনটি? পথে পথে আমি ফিরি তার লাগি, আমি পথে পথে ফিরি তার লাগি, পথে পথে ফিরি তার লাগি আমি, পথে হতে আমি ফিরি তার লাগি, মানে পরবর্তী চরণ আসলে কোনটা? এই যে কবিতাটা, তোমরা উত্তর করতে আমি আসলে কিছু কথা বলি, সেটা হচ্ছে এই যে কবিতাটা, সেটা হচ্ছে আমরা জানি যে প্রতিদান কবিতা। প্রতিদান কবিতা কে লিখেছেন? আমরা জানি যে আমাদের পল্লী কবি জসিম উদ্দিন। আমাদের পল্লী কবি জসিম উদ্দিন হচ্ছে এই প্রতিদান কবিতা লিখেছে। এবং প্রতিদান কবিতায় কি বলা হচ্ছে, মানে মূল ভার্বটা কি সেটা তোমরা অনেকেই জানো, তারপরেও আমি বলছি যে প্রতিদান কবিতায় তিনি আসলে বলেছেন যে আসলে আমার ক্ষতি করেছে, যে আমার ক্ষতি অলরেডি মানে ক্ষতি করেছে কিংবা ক্ষতি চায়, তারা আমি ক্ষতি চাইবো না, তারা আমি কি করব, তারা আমি ভালো করব। ঠিক আছে, যে আমার অনিষ্ট চেয়েছে তারা আমি মঙ্গল করব। এই যে প্রতিদান, তুমি আসলে কি দিবা? একজন আমাকে মনে করো যে খারাপ অলরেডি আমার করে ফেলেছে, যে এই জিনিসটা না করলে সে ভালো ছিল আমার জন্য, কিন্তু সে করেছে, এখন আমি প্রতিশোধ নিব না, আমি কি করব, তার জন্য বরং তার সাহায্যে এগিয়ে আসব। এই কথাটা তিনি বলেছেন। যদি আমরা এই প্রতিদানটা দেই যে কেউ আমাকে কাটা দিয়েছে, আমি তাকে ফুল দিব, তাহলে এই যে কাটা দেওয়ার বিনিময়ে আমি ফুল দিলাম, এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে পুরো পৃথিবীটা একটা হচ্ছে স্বর্গতুল্য হবে। এটা আসলে প্রতিদান কবিতার মূল ভাব, এটা বলার চেষ্টা করা হচ্ছে। তোমরা যারা অ্যান্সার করেছো, লামিয়া খান বলেছো মেবি বি, মিশকাত হোসাইন বলেছো মেবি 12 এ, হ্যাঁ হয়েছে। যে মনে করিল পথের বিভাগী, উক্তিটির পরবর্তী চরণ কোনটি? এটা হবে হচ্ছে পথে পথে আমি ফিরি তার লাগি। এটা হবে হচ্ছে ক নাম্বার অ্যান্সার উত্তর। ওকে, আচ্ছা উত্তর হবে কি ক নাম্বার। আশা করি তোমরা বুঝেছো এবং কোথা থেকে প্রশ্নটা আসছে কোন পদ্য থেকে আসছে সেটাও আমরা বলার চেষ্টা করলাম। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই, একটু খেয়াল করো যে পদ্মা কবিতায় হারমাত বলতে কি বোঝানো হয়েছে। এটা হচ্ছে তোমার পাঠ্য বইয়ে আছে, হয়তো তোমার সিলেবাসে নাই, সিলেবাসের বাইরে চলে আসছে, বুঝতে পেরেছো? সুতরাং সিলেবাসের বাইরে হুট করে একটা আসতে পারে। যেমন এখানে বলছে পদ্মা কবিতায় হারমাত বলতে কি বোঝানো হয়েছে, এটা হচ্ছে একটা সনেট জাতীয় কবিতা। পদ্মা কবিতাটা হচ্ছে কি একটা সনেট জাতীয় কবিতা, এবং এই পদ্মা কবিতায় হারমাত বলতে আসলে কাদেরকে বোঝানো হচ্ছে? দস্যুদের বোঝানো হচ্ছে। জাস্ট অ্যান্সারটা শুনো। ওকে, স্বর্ণা বলেছো যে ভাই আপনার ক্লাস অনেক ভালো লাগে, নিয়মিত আপনার ক্লাস চাই, এইচএসসি থেকে আপনার ক্লাস করে জিকে পড়া বাদ দিয়ে আপনার ক্লাস করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ক্লাসটা সামনে দেখে আমিও ক্লাস করতে ঢুকে পড়লাম। আচ্ছা, উম্মা জান্নাত বলেছো হ্যাঁ ক্লাস করো ইনশাল্লাহ, যদি কিছু না কিছু শিখবো আমরা, এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ স্বর্ণা আসলে তোমাদের যে সময়টা ছিল তোমাদের কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি আমরা, রয়্যাল এডুকেশন পরিবার তোমাদের কিছু দেওয়ার চেষ্টা করেছিলাম ওই সময়, যে ক্লাসগুলো নিয়েছি ফ্রি ক্লাস, এবং আশা করি তোমাদের পরীক্ষা অনেক বেশি কমন পাইছো। বাংলা দ্বিতীয়, বাংলা প্রথম পত্র আমি তোমাদের ধরে সাজেশন আকারেও দেওয়ার চেষ্টা করেছি। হয়তো ফার্স্ট ইয়ার হইলে তোমাদের ক্লাসের সিস্টেমটা হয়তো অন্যরকম, কিন্তু তোমরা একদম শেষ পর্যায়ে গিয়ে তোমাদের 2-1 মাস আগে আমি ক্লাসগুলো নিয়েছি, সুতরাং সেক্ষেত্রে ক্লাসগুলো অন্যরকম হয়েছে এবং তোমরা অনেকেই কমন পেয়েছো। তো তোমাদের বিইউপি ফ্রি ফাউন্ডেশন কোর্সে আমি অনেকগুলো ক্লাস নিব, যে ক্লাসগুলো একদম ফ্রিতে তোমরা পাবা, এবং আমি এই ফ্রি ক্লাসগুলোতে তোমাদের প্রশ্নগুলো সমাধান করব, বিইউপির বিগত প্রশ্নগুলো, এবং এই সমাধান করতে আমি বলবো যে কোন বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রশ্ন আসে এবং ব্যাখ্যা করে দিব। অবশ্যই বিইউপি একটা প্রশ্ন আসছে, এটা কেন আসবে না ঢাকা ইউনিভার্সিটিতে, তোমাকে কে বলছে? রাজশাহীতে যেমন একটা প্রশ্ন আমার বারবার এরকম তোমরা দেখো, তোমরা নিজেরাই যখন প্রশ্ন ব্যাংক অ্যানালাইজ করে পড়বা, ব্যাখ্যা করে পড়বা, তখন তুমি নিজেরাই দেখবা যে রাজশাহী ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছে হচ্ছে 17-18 সেশনে, ওই প্রশ্নটা 3-4 বছর পরে বা 2 বছর বা 3 বছর পরে ওইটা ঢাকা ইউনিভার্সিটির একদম প্রথম প্রশ্ন হয়ে গেছে, বুঝতে পারছো? মানে ওই একই প্রশ্ন অন্য একটা ইউনিভার্সিটিতে কিন্তু এসেই যায়। এটা একটা ব্যাপার থাকে। পাশাপাশি আর কি ব্যাপার বলো তো, আর হচ্ছে ব্যাখ্যা করে যদি আমি পড়ি তাহলে আমি সবগুলোই জানছি, মানে ওর ভিতরের প্রশ্নগুলোও জানছি, বুঝতে পারছো? তো আমি নিয়মিতই তোমাদের ক্লাসগুলো নিব, এবং বিইউপি ফ্রি ফাউন্ডেশন কোর্সের কিছু ক্লাস আমি তোমাদের ফ্রিতেই নিব। এরপরে হচ্ছে আমাদের
পেইড ব্যাচ চালু হবে এবং পেইড ব্যাচে অবশ্যই তোমরা যারা এনরোল করবা তাদের সাথে আমার অবশ্যই নিয়মিত দেখা হবে এবং তোমরা ফ্রি ক্লাসগুলো করো এবং ভাইয়ের সাথে থাকো, ইনশাল্লাহ কিছু একটা শেখাবো এবং তোমাদের কাছ থেকেও শিখবো। ওকে, আচ্ছা, তোমরা অনেক ব্রিলিয়ান্ট আমি জানি এবং তোমাদের ক্লাসগুলো যে নিয়েছি আমি এবং তোমাদের যে ক্লাসগুলো নিয়েছি, হ্যাঁ তোমাদের যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো তোমরা অনেকেই উপকৃত হয়েছো। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই, একটু আমরা তাড়াতাড়ি শেষ করবো, আমাদের প্রশ্ন আরও অনেকগুলো আছে। তো খেয়াল করি যে সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে? সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে বলো তো? এটা কোন কবিতা থেকে? তোমরা অ্যান্সার করো, তার আগে আমি বলি, মানে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি যে এটা আসলে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কোন পদ্য থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ফেব্রুয়ারি 1969, ফেব্রুয়ারি 1969। তোমরা হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করো, আমি লিখি ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে নেওয়া হয়েছে। যেই কবিতাটা লিখেছেন কে বলো তো? যে কবিতাটা লিখেছেন কে? আচ্ছা, সবাই একটু অ্যান্সার করব, সবাই একটু অ্যান্সার করব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে। সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে? ফুল বলতে মূলত কি বলতো? ফুল বলতে হচ্ছে, ফুল বলতে ভাষাকে বোঝানো হয়েছে। কোন ভাষা বলতো? আমাদের বাংলা ভাষা। আমাদের কি ভাষা? আমাদের বাংলা ভাষা। এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে? আমাদের বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। ওকে, এখন এই যে ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে এটা নেওয়া হচ্ছে, এটা লেখক আসলে মানে এই কবিকে বলতো? কবি হচ্ছে শামসুর রহমান। কবিকে বলতো? অনেকে শামসুর রহমানকে রহমান বলে, শামসুর রহমান হবে, এটা একটু মনে রাখবা, অনেক সময় আমরা ভুল করি। এটা হবে কি? শামসুর রহমান, রহমান না রাহমান, শামসুর রহমান। এবং তিনি কি করছে বলতো? শামসুর রহমান কি করছে? শামসুর রহমান তিনি এই কবিতাটা লিখেছেন এবং তিনি একজন কে বলতো? তিনি হচ্ছে সাংবাদিক এবং তিনি তার পেশা ছিল সাংবাদিকতা। এবং এই কবিতাটাতে তিনি আসলে 52 ভাষা আন্দোলনের সাথে, 52 ভাষা আন্দোলনের চেতনার সাথে 1969 যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের একটা সমিল, একটা হচ্ছে মিলন করতে চেয়েছেন এবং তিনি আসলে বোঝানোর চেষ্টা করেছেন যে ওই চেতনাটা যেন আবার কি হয়েছে, 52তে যেমন বাঙালি চেতনা জেগে উঠেছিল এবং সেই চেতনা যেন 1969 সালের গণ অভ্যুত্থান যেটা ছিল, যেটা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এবং যে গণ অভ্যুত্থানের ফলে কার পতন হয়েছিল? আইয়ুব সরকারের পতন হয়েছিল আমরা জানি। এবং ছাত্রদের কত দফা দাবি ছিল? 11 দফা দাবি ছিল এবং দাবির মুখে আইয়ুব সরকারের পতন হয়। এবং এই গণ অভ্যুত্থানের অন্যতম শহীদ ছিলেন কে বলতো? আসাদুজ্জামান আসাদ। এবং এই আসাদের নামে শামসুর রহমানের একটা কবিতা আছে, আসাদের শার্ট, ঠিক আছে। এবং আসাদ দিবস কবে পালিত হয় বলতো? 20শে জানুয়ারি, আমরা জানি। ওকে, এবং আসাদ দিবস হচ্ছে কি? আসাদ দিবস হচ্ছে কবে পালিত হয়? 20শে জানুয়ারি, আমরা জানি। এবং আমরা যদি বলি যে গণঅভ্যুত্থানের আরও কিছু শহীদ, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হচ্ছে শামসুজ্জোহা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জোহা দিবস পালন করা হয়। এবং আরও আছে মতিউর নামে একটা 9 বছরের একটা শিশু আছে, সেও হচ্ছে কি, এই হচ্ছে তোমার গণঅভ্যুত্থানে হচ্ছে শহীদ ব্যক্তিত্ব। ওকে, আচ্ছা, আমরা তাহলে মোটামুটি ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে যেগুলো জানা প্রয়োজন আমরা অলরেডি জেনেছি। এবং এই প্রশ্নটার উত্তর হচ্ছে ভাষা। কোন ভাষা? বাংলা ভাষা। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই, একটু খেয়াল করো তোমরা যে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়। আবু জাফর ওবায়দুল্লাহ তার পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কথাটি কেন বলেছেন? কেন তিনি এই কথাটা বললেন বলো তো? কেন বললেন পিঠে রক্ত জবার মতো ক্ষত? এই রক্ত জবা মানে হচ্ছে রক্তবর্ণ। রক্তবর্ণ কখন হয়? যখন কাউকে পিঠে আঘাত করা হয়। তার মানে তার যে পূর্বপুরুষরা কি ছিল? তার পূর্বপুরুষরা ছিল হচ্ছে কৃতদাস ছিল, তারা শিকারী ছিল, তারা দরিদ্র ছিল, তারা দুর্বল ছিল, তারা মূলত কি ছিল? কৃতদাস ছিল। এবং কবিতার লাইনে বলা হচ্ছে যে কি বলা হচ্ছিল কবিতার লাইনে? যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি যারা কি ছিল? যারা কৃতদাস ছিল, যাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তারা কৃতদাস ছিল। হ্যাঁ, আসাদের শার্ট লিখেছেন। ওকে, আচ্ছা, শুধু ভাষা দেয়া কনফিউজড হয়ে কৃষ্ণচূড়া বলে ফেললাম। আচ্ছা
আচ্ছা, ওকে ওকে, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে তারা কৃতদাস ছিল বলে আসলে তাদের পিঠের রক্ত জবার মতো ক্ষত ছিল। রক্ত জবার মতো কি ছিল? ক্ষত ছিল। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। এটা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহর কি বলো তো? আবু জাফর ওবায়দুল্লাহর একটা বিখ্যাত কবিতা, আমি কিংবদন্তির কথা বলছি, এটা তোমরা পড়ে আসছো। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বছর পূর্বে মৃত্যুবরণ করলেও তার কর্মের মাধ্যমে তিনি আজও বাঙালি জাতির হৃদয়ে চির অমর। তার কর্মময়তা তোমার পঠিত কোন কবিতার মূল ভাবকে সমর্থন করে? আমরা বঙ্গবন্ধু পড়ছি, অনেকে গালি দিতে পারো যে বঙ্গবন্ধু কেন পড়ছি। আসলে এখন পরীক্ষাগুলোতে বঙ্গবন্ধু সম্পর্কে খুব একটা প্রশ্ন আসবে না, কারণ যখন যে সরকার ব্যবস্থা থাকে তখন তারা তাদের ওই ইতিহাস, তারা তাদের ঐতিহ্যকে প্রমোট করবে, এটাই স্বাভাবিক, তাই তো? এখন যদি শাসন ক্ষমতায় বিএনপি আসে, তারাও জিয়াউর রহমানকে প্রমোট করবে, এটাই স্বাভাবিক। তবে বাঙালির ইতিহাস ঐতিহ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন, জিয়াউর রহমানেরও নাম আছে, এবং সেটা কম উচ্চারিত হয়েছিল এতদিন, এবং সেটা হবে সামনে। এবং বঙ্গবন্ধুর যেমন অবদান আছে, জিয়াউর রহমানেরও অবদান আছে, অস্বীকার করা যাবে না কোনোভাবে। তো সুতরাং এগুলো বিতর্কিত কোনো প্রশ্নে বা বিতর্কিত কোনো আলোচনায় আমরা যাব না, যেহেতু আমাদের প্রশ্ন এসেছিল বিগত বছরে, সুতরাং আমরা সেই প্রশ্নটা সমাধান করব। ওকে, আমরা দেখি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বছর পূর্বে মৃত্যুবরণ করলেও তার কর্মের মাধ্যমে তিনি আজও বাঙালি জাতির হৃদয়ে চির অমর। এই যে তার কর্মময়তা, এটা আসলে কোন তোমার পঠিত কোন কবিতার মূলকে সমর্থন করে? কর্মের মাধ্যমে বেঁচে থাকা, কর্মের মাধ্যমে তোমার স্মরণীয় হয়ে থাকে। এই কবিতাটা মূলত সোনার তরী কবিতার, এবং এটা বলেছিলেন কে? এই সোনার তরী কবিতাটা লিখেছিলেন হচ্ছে কে বলো তো? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তিনি বলছেন যে পৃথিবীটা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী, এবং এই পৃথিবীটা আমরা অল্প সময়ের জন্য এখানে আসি। তো আমরা কি করব? আমরা আসলে পৃথিবীতে স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকতে চাইলে আমাদের কি করতে হবে? আমাদের কিছু মহৎ কাজ করে যাইতে হবে, কিছু সৃষ্টিকর্ম রেখে যেতে হবে, যেই সৃষ্টিকর্মের মাধ্যমে আমরা পরবর্তীতে আমাদের মৃত্যুর পরও পৃথিবীতে স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকতে পারবো। বুঝতে পারছো? তাহলে এই যে কবিতাটা, এটা হচ্ছে সোনার তরী কবিতা। তোমরা অনেকে অ্যান্সার দিয়েছো, দেখি কি হবে। সাব্বির বলেছো ডি, সোনা বলেছো ঘ, মিসকাত বলেছো খ, আওলাদ হোসেন শান্ত বলেছো হ্যাঁ। হ্যাঁ, মর্মবাণী হচ্ছে মানুষ তার কর্মের মাধ্যমে বা সৎকর্মের মাধ্যমে পৃথিবীতে 1000 বছর বেঁচে থাকে। ওকে, এটাই মূলত বোঝাতে হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে হচ্ছে কি জাস্ট উদ্দীপক, ওনাকে দ্বারা মূলত আমরা সোনার তরী কবিতাকে দেখছি। এবং সোনার তরী কবিতা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে একটা জিনিস বোঝাতে চাচ্ছেন যে তিনি সৃষ্টিকর্ম বা আমরা কি কর্ম করে যাচ্ছি তার মাধ্যমেই মূলত হচ্ছে আমরা পৃথিবীতে পরবর্তীতে স্মরণীয় হয়ে থাকতে পারবো। ওকে, আচ্ছা, এখন এই সোনার তরী কবিতাটা কোন ছন্দে রচিত? একটা প্রশ্ন অনেক জায়গায় আসতে দেখা যায় যে সোনার তরী কবিতায় কোন ছন্দে রচিত। তোমরা সবাই একটু কমেন্ট করে একটু জানিয়ে দাও, তোমাদের উত্তরটা আমি নিচ্ছি। ওকে, এবং যারা এখন জয়েন করছে একটু কাইন্ডলি ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করো, এবং বন্ধুদের একটু মেনশন করো। বুঝতে পারছো? একটু বন্ধুদের মেনশন করো ভাইয়া, এবং ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করো। ওকে, একটু করো, তাহলে ক্লাসটা বলতে কি তোমার বন্ধুরা আসছে, তোমার বন্ধুরা উপকৃত হচ্ছে তোমার দ্বারা। ওকে, আচ্ছা, আমি একটু দেখছি, তোমরা একটু অ্যান্সার করবে যে সোনার তরী কবিতাটা কোন ছন্দে রচিত আসলে। তোমরা বলো, আমি একটু দেখছি তোমাদের অ্যান্সারগুলো। ওকে, এই যে আওলাদ হোসেন শান্ত প্রথমেই বলেছো মাত্রাবৃত্ত, হ্যাঁ, তার আগে শান্তা বলেছে, স্বর্ণা বলেছে প্রথমে যে মাত্রাবৃত্ত, হ্যাঁ অবশ্যই মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, যেমন আমাদের সময় এইভাবে আমরা এইভাবে পড়তাম, হ্যাঁ মাত্রাবৃত্ত। সাব্বির বলেছো মাত্রাবৃত্ত। ওকে, সবারটা হয়েছে। আমাদের সময় কিছু মাত্রাবৃত্ত কবিতা ছিল, আমাদের সময় তো আমাদের যে সিলেবাস ছিল সেটা আলাদা। তো আমরা এইভাবে পড়তাম যে মাত্রাবৃত্ত ছন্দের কবিতা কোনগুলো, আমরা বলতাম যে সাম্যের রক্তে 18 মাত্রা, এইভাবে পড়তাম যে সাম্যের রক্তে 18 মাত্রা। তাহলে কি হলো? সাম্যবাদী, তারপরে হচ্ছে 18 বছর বয়স, তারপর হচ্ছে 18 মাত্রা, সাম্যের রক্তে 18 মাত্রা, এইভাবে আমরা পড়তাম আর কি। তো এইভাবে আমরা হচ্ছে ছন্দ আকারে মুখস্থ করে ফেলতাম। ওকে, আচ্ছা, ওকে ওকে ওকে, তোমরা যারা আছো একটু হচ্ছে ফ্রেন্ডদের মেনশন করবা এবং ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করবা। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। আমাদের অনেকগুলো বাংলা প্রথম পত্রের অনেকগুলো প্রশ্ন সমাধান করছি। আমরা একটু পরে কি করব বলো তো? একটু পরে আমরা দ্বিতীয় পত্রের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান, এগুলো মানে আলাদা করে রাখছি আর কি। ওকে, আমরা 17 নম্বর প্রশ্নটাতে যাই। ওরে বাপরে, আমি একা থাকতে পারবো না উক্তিটির মাধ্যমে নেড়ার জৈনিক আত্মীয়তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে, বা জৈনিক আত্মীয়ের কেমন মনোভাব প্রকাশ পেয়েছে বলো তো? কি যে এই যে তিনি যদি আসলে কি হতেন, ভালো সম্পর্কের কেউ হতেন, তিনি যদি তোমার মা হতেন, তিনি যদি ন্যাড়ার আসলে নিজের
আমি মার কথাই বলি যে মা বাবা কেউ হতেন, তারা আসলে ন্যাড়াকে রেখে যেত না, তাই তো? তাহলে এই আত্মীয় কেন আসলে ভয় পেলেন, কেন আসলে থাকতে চাইলেন না যে আমি একা থাকতে পারবো না? এটা আসলে কি, এই উক্তিটি দ্বারা আসলে কি প্রকাশ পেয়েছে বলো তো? আত্মীয়ের কি প্রকাশ পেয়েছে? আত্মীয়ের, হ্যাঁ, সম্পর্কের মেকি স্বভাব। মেকি মানে কি? মিথ্যা কপট, মিথ্যা কপট ভণ্ডামি। তাহলে এই যে মেকি শব্দটা, এই মেকি শব্দটার মানে হচ্ছে, অর্থ হচ্ছে মিথ্যা, কপট এবং কি বলতো, এবং হচ্ছে ভণ্ডামি। ওকে, এবং হচ্ছে ভণ্ডামি, এই হচ্ছে আমাদের এই মেকি শব্দের অভাব, মানে অর্থ। তাহলে আমাদের উত্তরটা হবে সম্পর্কের মেকি স্বভাব, মানে মিথ্যা সম্পর্ক। ভালো সম্পর্ক না, ভালো সম্পর্ক হলে তোমার মা হলে তিনি কখনো তোমার বাজে অবস্থা হোক কখনো তোমাকে রেখে যাবে না। তাহলে এটা হচ্ছে মূলত কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে বিলাসী গল্প থেকে নেওয়া হয়েছে, যেটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, এটা হচ্ছে মীনাক্ষী দাস লিখেছে 17 বি। ওকে ওকে, হ্যাঁ, তোমাদের সবার অ্যান্সারটা হয়েছে। এবং তোমরা যারা এখন জয়েন করছো, একটু বন্ধুদের মেনশন করবা ভাইয়া, একটু ফ্রেন্ডদের মেনশন করবা এবং ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করবা। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই, খেয়াল করো। 18 নম্বর বলছে যে মাছের পিঠের মতো মাজার উক্তিটি কি রূপক অর্থে লালসালু উপন্যাসে ব্যবহৃত হয়েছে? মানে কি রূপক অর্থে আসলে লালসালু উপন্যাসে ব্যবহৃত হয়েছে? মাছের পিঠের মতো মাজার, এই যে কথাটা দ্বারা, এই উক্তিটি দ্বারা আসলে এই যে মাজার শব্দে লালসালু উপন্যাসে কোন অর্থে ব্যবহার হয়েছে? এটা হচ্ছে গঠন, মাজারের গঠন, মসজিদের ভণ্ডামি, মাজারের রহস্যময়তা, জমিলার প্রতিবাদ। কি আসলে মাছের পিঠের মতো মাজার, এই কথাটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? 18 এ বলেছে অনেকে গঠন, 18 গ বলেছে হচ্ছে স্বর্ণা বলেছে 18 গ, সাব্বির বলেছে হচ্ছে 18 এ, আওলাদ হোসেন শান্ত বলেছে এ, লামিম খান বলেছে এ। তোমাদের অ্যান্সারটা 18 মাছের পিঠের মতো মাজার বলতে এটা মাজারের রহস্যময়তা, মাজার আবৃত থাকে লাল সালুতে, এবং যখন মাছের পিঠের মতো দেখা যায় সেটা মূলত মাজারের রহস্যময়তাকে, মাজারের যে হচ্ছে একটা হচ্ছে আমরা অনেক সময় বুঝি যে মাজার মনে হয় যে পবিত্রতার প্রতীক, কিংবা মাজার মনে হয় হচ্ছে আমাদের কাছে অনেক বেশি এটাকে কি বলে, এটাকে মিথ বলা যায়। তো এটা হচ্ছে মাজারের রহস্যময়তা। এই অ্যান্সারটা হবে কি? মাজারের রহস্যময়তা। মিথ মানেই হচ্ছে রহস্য বা মিস্ট্রি এরকম। ওকে, আচ্ছা, আমরা 18 কি হবে বলো তো? শাকত হোসেন খোকন বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অনেকদিন পর খোকন তোমাকে দেখলাম। তোমাকে দেখেছিলাম কি যখন আমি ক্লাসগুলো নিয়েছি তোমাদের এইচএসসি পরীক্ষার আগে, তখন তোমাকে নিয়মিত দেখতাম, তুমি নিয়মিত ক্লাসে ছিলা। তুমি একটু বন্ধুদের মেনশন করবো, যারা ফ্রেন্ড আছে তাদেরকে আসলে কোথায় নিয়ে আসবে বলো তো? তাদেরকে ক্লাসে নিয়ে আসবে। ওকে, তাদেরকে মেনশন করবা এবং ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করবা, এটা হচ্ছে কথা। ওকে, আচ্ছা, তোমরা একটু দেখো। এবং তোমাদের তো এই যে উপরে দেখতে পাচ্ছ যে বিউপি ফ্রি ফাউন্ডেশন কোর্স, এবং এই ফ্রি ফাউন্ডেশন কোর্সে তোমরা ম্যাথ ক্লাস পাচ্ছ, তোমরা ইংলিশ ক্লাস পাচ্ছ, তোমরা বাংলা ক্লাস পাচ্ছ। এবং বাংলা ক্লাসে বরাবরের মতো আমিই থাকছি। এবং তোমাদের এই যে ফ্রি ফাউন্ডেশন কোর্সে বেশ কিছু ক্লাস আমরা নিব, এবং সেটা রুটিন অলরেডি রয়্যাল এডুকেশনের ফেসবুক পেজে তোমাদের জন্য আপলোড করা আছে। সেখানে দেখবা যে কারা আসলে ক্লাসগুলো নিচ্ছে এবং কবে কোন ক্লাস এবং কোন টাইমে তোমাদের কি ক্লাস, এটা তোমরা দেখে নিবা এবং ক্লাসে অবশ্যই ক্লাস করার চেষ্টা করো। এবং তোমাদের জন্য এই যে এই ব্যাখ্যাটাও তোমরা অবশ্যই খাতায় নোট করে ফেলার চেষ্টা করবে, এবং এই ব্যাখ্যাটাও কোনো একটা পরীক্ষায় গিয়ে তোমার কাজে লাগবে। ওকে, আচ্ছা, ওকে 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 আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নটাতে যাব। খেয়াল করো যে 19 নাম্বার, কোন জেলার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীলকরদের অত্যাচার দমন করেছিলেন? কোন জেলা আসলে এটা, কোন জেলা হবে বলো তো সবাই? এটা হচ্ছে মোটামুটি একটা সাহিত্য থেকে প্রশ্ন। অনেক সময় ওই যে বলছিলাম যে বিউপিতে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা সাহিত্য থেকে 1-2টা প্রশ্ন পাবা। তো সুতরাং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা অবশ্যই কি পাবা? বাংলা সাহিত্য থেকে প্রশ্ন পাবা। তাহলে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন যেহেতু আমাদের পড়তে হবে, সুতরাং আমাদের কি সলভ করতে হবে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আসে। ওকে, নিয়মিত না আসলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় আসে, কিন্তু যে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে বেশি আসে সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপি। ওকে, খেয়াল করো এটা কি হবে যে কোন জেলার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীলকরদের অত্যাচার দমন করেছিলেন? এটা হবে হচ্ছে যশোর, তৎকালীন বৃহত্তর যশোর। কারণ আমরা জানি, তোমরা এটা জানো, সাধারণ জ্ঞান যারা পড়বা তাদের জন্য, কিন্তু আবার হচ্ছে সবাই তো পড়বা, তো বলি না যে স্বাধীনতার আগে কিংবা 1983 সালের আগে কতটা জেলা ছিল বাংলাদেশে? মাত্র 19টা
19টা জেলা ছিল, এই জেলাগুলোকে বলা হতো বৃহত্তর, এবং এই জেলাগুলো ভেঙে পরবর্তীতে মহকুমা যেগুলো ছিল সেই মহকুমাগুলোকে আস্তে আস্তে জেলাতে রূপান্তর করা হয়। তো সুতরাং বাংলা ক্লাস করছো, এখানে আবার অন্য কিছু ঢুকাবো না, ঠিক আছে। স্বাধীনতার আগে বাংলাদেশে 19টা জেলা ছিল, 19টা ছিল, এবং যে মহকুমাগুলো ছিল জেলার আন্ডারে সেই মহকুমাগুলো পরবর্তীতে কি হয়েছে, জেলাতে রূপান্তরিত হয়েছে। বুঝতে পারছো? তার মানে তখন কি হবে, বৃহত্তর যশোর, ঠিক আছে। বৃহত্তর যশোর হচ্ছে ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে তিনি আসলে নীলকরদের অত্যাচার দমন করেছিলেন। এটা কত সালে? এটা হচ্ছে 1858 সালে, 1858 সালের দিকে তিনি আসলে যশোরে ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন, এবং তখন যোগদান করে তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন। নীলকর আচ্ছা আচ্ছা, জিকেতে পড়ছে এইগুলো, ওকে। স্বর্ণা পড়েছো আশা করি। বিউপিতে এক্সাম খুবই ঝামেলার, খোকো স্বাগত হোসেন খোকন বলছে বিউপিতে এক্সাম অনেক ঝামেলার। কেন ঝামেলার হবে? আচ্ছা, কেন ঝামেলার হবে? কেন ঝামেলার হবে? তোমাদের সবগুলো ইউনিটে তোমরা পরীক্ষা দিতে পারবা, FASS এবং FSSS, এই দুইটা ইউনিট, এই দুইটা ইউনিটে তোমাদের শুধু বাংলা প্রশ্ন থাকবে, এবং বিউপিতে সবার আগে পরীক্ষা হয়, এবং তোমার ভয়টা ভীতিটা এটা দূর করবে মূলত কোনো একটা পরীক্ষা। এখন তুমি যদি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, তাহলে তোমার তো কোনো প্রিপারেশন নাই, তুমি কোথাও পরীক্ষা দাও নাই, প্রথম পরীক্ষা হচ্ছে, এবং সেখানে যদি ভয় পেয়ে যাও বা কোনো কারণে যদি কোনো কিছু তোমার হচ্ছে হয়ে যায়, তো এর আগে তোমার একটা পরীক্ষা ইয়ে থাকে। এবং এই জন্যই মূলত আমি বলবো যে তোমার অবশ্যই বিউপিতে পরীক্ষা দেওয়া উচিত, এবং তুমি অবশ্যই বিউপি আসলে বিউপি সম্পর্কে দেখো একটু। বিউপি বাংলাদেশের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনেক কোয়ালিটিফুল হয়, এবং অনেক কোয়ালিটিফুল হয় যারা ওখান থেকে বের হয়। বুঝতে পারছো? এবং এটা বাংলাদেশের 29তম পাবলিক বিশ্ববিদ্যালয়। ওকে, খেয়াল করো। আচ্ছা বলছে বিউপি নিয়ে ডিটেলস জানি না ভাইয়া, দিব এক্সাম। হ্যাঁ, এটা বলছিলাম, বিউপি নিয়ে ডিটেলস তোমরা আমাদের রয়্যাল এডুকেশনের ফেসবুক পেজে বিভিন্ন রিলস ভিডিও পাবা, সেগুলো দেখবে, এবং নিয়মিতই তোমাদের জন্য বিউপির বিভিন্ন বিস্তারিত ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। সুতরাং বিউপির ফ্রি ক্লাসগুলো তোমরা করো, এবং এরপরে তোমাদের জন্য আরও অনেক চমক আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমরা ক্লাসেই থাকো, ওকে, তোমরা ক্লাসেই থাকো, এবং বিউপি নিয়ে ডিটেলস তোমাদের যতটুকু সম্ভব আমি আলোচনা করব, অন্যান্য তোমাদের টিচার ভাইয়েরা আলোচনা করবে, কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে যাই, খেয়াল করো। আচ্ছা, ওকে, আমরা পরবর্তী প্রশ্ন যাই। আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। এই উক্তিটি কার আসলে? কাজী মোতাহার হোসেন চৌধুরী, কাজী আব্দুল ওদুদ, আবুল ফজল। কার হবে বলো তো? সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি, আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি, বলো। আচ্ছা, বলেছো সাকাত হোসেন খোকন বলেছো কোন ইউনিটে এক্সাম দেই বিউপিতে মানবিক থেকে। আচ্ছা, তুমি সবই দিতে পারবা, তবে মোটামুটি তুমি দিবা কি বলো তো? তুমি দিবা হচ্ছে FASS এবং FASSS, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করছো। মোতাহার হোসেন চৌধুরী, ওকে, মোতাহের হোসেন চৌধুরী। সবাই একটু প্রোনাউন্সিয়েশনে ভুল করো, উচ্চারণে ভুল করো, সেটা দেখবা যে মোতাহের হোসেন চৌধুরী উনি আসলে কোন প্রবন্ধে এই কথাটা বলছেন? জীবন ও বৃক্ষ, ওকে, জীবন ও বৃক্ষ প্রবন্ধে তিনি এই কথাটা বলছেন, ওকে, জীবন ও বৃক্ষ প্রবন্ধে তিনি এই কথাটা বলছেন যে আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তার স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। ওকে, এটা হবে মোতাহের হোসেন চৌধুরী। ওকে, আচ্ছা, আমরা মোটামুটি একটা সেশনের প্রশ্ন সমাধান করে ফেলছি, আমরা পরবর্তী সেশনের প্রশ্নে যাব। তার আগে তোমাদের কাছে একটা কথা, সেটা হচ্ছে 2 টাকার এগুলো কি? আচ্ছা, হ্যাঁ, FSSS এবং FASS, ওকে, এই দুটোতে তোমরা পরীক্ষা দিতে পারবা, ওকে, এবং আচ্ছা, ওকে, তোমরা সবাই একটু বন্ধুদের মেনশন করো, আমি একটু তোমাদের কাছ থেকে 1 মিনিট নিচ্ছি। হ্যাঁ, আমি পরবর্তী ইয়াতে যাব। আচ্ছা, হোসেন হোসেন বলেছো সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মীনাক্ষী দাস বলেছো FBS থেকে কোন ইউনিটে এক্সাম দিব? FBS এর ইউনিট আছে, তুমি এগুলোতে দিতে পারবা, FASSও দিতে পারবা, ঠিক আছে, FASSও দিতে পারবা। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম, তোমরা যারা আসছো, হ্যাঁ,
আচ্ছা, তোমরা যারা ক্লাসে জয়েন করছো সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করো এবং ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করো। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাব খুবই দ্রুত। সবাই একটু করো ভাইয়া, সবাই একটু করো যারা ক্লাসে আছো। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। এখন দেখো যে তোমরা যারা বিভিন্ন ইউনিটের কথা শুনছো আমার থেকে, যে তোমরা হচ্ছে বিভিন্ন ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছ, তাহলে পরীক্ষা দিতে চাচ্ছ তোমরা হচ্ছে বিউপির প্রশ্ন নিয়ে কিছু জানো না, তোমাদের ধারণা নেই। আমরা তো ফ্রি ক্লাস নিচ্ছি, তো বিউপির জন্য তোমাদের একটা বই আছে, সে বইটা তোমরা নিয়ে বিউপির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেগুলো দেখবা। কারণ এখানে কি ইংলিশ ক্লাস তো ইংলিশ প্রশ্ন তো ইংলিশেই হয় এবং সাধারণ জ্ঞান প্রশ্ন হচ্ছে ইংলিশে। যেমন তুমি যখন পড়াশোনা শেষ করে কোনো একটা ব্যাংকে পরীক্ষা দিবা, কোনো একটা বড় পদে পরীক্ষা দিবে, তখন দেখবা যে সব ইংলিশে প্রশ্ন, শুধু বাংলাটা বাংলায়, ঠিক আছে, ম্যাথও ইংলিশে এবং সাধারণ জ্ঞানটাও ইংলিশে। তো এক্ষেত্রে ইংলিশ চর্চাটা গুরুত্বপূর্ণ এবং ভার্সিটিতে গিয়ে তোমাকে যে সাবজেক্টেই পড়ো না কেন, শুধু বাংলা বাদে সবগুলো সাবজেক্টে তোমাকে ইংলিশেই পড়তে হবে এবং ইংলিশ রেফারেন্স টিচাররা তোমাকে প্রোভাইড করবে। সুতরাং ইংলিশটা গুরুত্বপূর্ণ। এবং এই যে তোমাদের ভর্তি প্রস্তুতিটা, বিউপির ভর্তি প্রস্তুতিটা শানিত করার জন্য বিউপি পারফেক্ট নামে তোমরা বই পেয়ে যাবা। সেটা আমাদের রয়্যাল এডুকেশনের ফেসবুক পেজেও তোমরা হচ্ছে ইনবক্স করেও তোমরা এটা পেতে পারো। নাম্বার আছে, সেই নাম্বারে হচ্ছে কল করেও তোমরা পেতে পারো এবং যে কোনো লাইব্রেরিতেও তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে যাই। ওকে, খেয়াল করো যে আমরা বিউপি FSSS এর যে কোশ্চেন অ্যানালাইজ সেটা 2023-24 সেটার আমরা প্রশ্ন সমাধান করব। ওকে, আমরা 23-24 এর প্রশ্ন সমাধান করব। এর আগে আমরা FASS এর করেছি, এখন আমরা করব FASSS এর। ওকে, আমরা শুরু করছি। ওকে, খেয়াল করো যে ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি এবং ফলার বৈশিষ্ট্য কি। ওকে, তোমরা একটু বলো যে ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি এবং ফলার বৈশিষ্ট্য কি। সবাই একটু বলার চেষ্টা করি। এখানে 6টি আছে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ, বলা আছে 7টি ব্যঞ্জনবর্ণের হ্যাঞ্চুত অবস্থান, 8টি ব্যঞ্জনবর্ণের ক্ষুদ্রাকৃত অনুরূপ, 4টি ব্যঞ্জনবর্ণের ক্ষুদ্রাকৃত অনুরূপ। কি হবে আসলে অ্যান্সার? সবাই একটু বলার চেষ্টা করি আমরা। আচ্ছা, তোমরা যারা ক্লাসে আসো একটু বলার চেষ্টা করি অ্যান্সারটা কি হবে। একজন বলেছো হ্যাঁ, এখানে বলছে স্বর্ণা ইসলাম, সম্রাট ভাইয়ের লেখা বই। হ্যাঁ, সম্রাট ভাইয়ের লেখা বই অনেক বছরে পদার্পণ করছে বইটি। ওকে, আচ্ছা, তোমরা যারা এখানে বলছে বিউপি কি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, বাংলাদেশের একটা ইউনিভার্সিটি যেটা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। কয়েকদিন আগে তোমরা দেখলা যে সেনাবাহিনীর তৎপরতা এবং সেনাবাহিনীর কর্মতৎপরতা আমরা দেখতে পেলাম। ঠিক আছে, তো এবং কোনো একটা দেশে সেনাবাহিনীও মাঝে মাঝে শাসন ক্ষমতায় আসে, সেটাকে বলে সামরিক শাসন। এবং আমাদের ভারতীয় উপমহাদেশে কিংবা পাকিস্তানের পরে আমাদের এই পাকিস্তান পিরিয়ডটাতে যখন আমরা ছিলাম, পাকিস্তান কলোনিতে যখন আমরা ছিলাম, তখনও কিন্তু আমাদের সামরিক শাসনে পড়তে হয়েছে। ইস্কান্দার মির্জা থেকে শুরু করে আইয়ুব খান, আইয়ুব শাসন, তো এটা আমরা জানি, বুঝতে পেরেছো। এবং বাংলাদেশে হয়েছিল হোসেন, যে আমরা বলতে পারি যে হোসেন, এর একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে হোসেন কি, আচ্ছা এরশাদ আর কি, হোসেন এরশাদ। ওকে, আচ্ছা, তোমরা অ্যান্সার করো। ওকে, এটা কি হবে যে ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি, ফলার বৈশিষ্ট্য কি। ব্যঞ্জন বর্ণের ফলা হচ্ছে আমরা জানি যে 6টি এবং ফলের একটা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণের কয়টি বলো তো? সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই ফলা। ওকে, আচ্ছা, আমরা মোটামুটি উত্তর পারছি। এবং আমরা যদি বলি যে আমি এখন তোমাদের কাছে প্রশ্ন রাখলাম যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে এবং সেই সংক্ষিপ্ত রূপ আসলে কয়টি হয় আসলে। এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি এবং আর তো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকেই ফলা বলে, সেটা তো আমরা জানি। তাহলে এখন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে বলো তো? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে এবং সেটা কয়টি? ওকে, সেটা কয়টি? তোমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। হ্যাঁ, এই তো বলছো ম, ব, জ, র, ল। আচ্ছা, সবাই একটু বলো। ওকে, কার বলে? হ্যাঁ, কার বলে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার বলে এবং এই কার হচ্ছে 10টি। ওকে, খুবই সুন্দর তোমরা যারা অ্যান্সার করছো। স্বর্ণা, তারপরে হচ্ছে সাব্বির, স্বাগত হোসেন খোকন, তারপরে হ্যাঁ স্বর্ণা দেখেছি তোমারটা, তারপরে মীনাক্ষী দাস, সাব্বির তো বলেছো। হ্যাঁ, কার বলে, এই তো খুবই সুন্দর। তোমরা একটু বন্ধুদের মেনশন করো, সময় আসুক ভাইয়া। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই, একটু দ্রুত যাব। ওকে, এখন বলছে ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু রা উচ্চারণের স্থান আসলে কোনটা?
বলো তো কি হবে? অগ্রতালু, পশ্চাৎ দন্তমূল এবং হচ্ছে জিহ্বামূল, অর্থদন্তমূল এবং হচ্ছে ওষ্ঠ। কোনটা হবে অ্যান্সার? এবং এগুলোতে আমরা 5টা করে অপশন দেখতে পাবো। খুবই ব্যাপার একটা, খুবই একটা হচ্ছে তোমাদের জন্য ইন্টারেস্টিং ব্যাপার বা অনেকের জন্য হচ্ছে উৎকণ্ঠার ব্যাপার যে ভাইয়া উৎকণ্ঠা তো লাগবেই। 5টা আমরা 4টাতেই সঠিক অ্যান্সার খুঁজে পাই না, সেখানে 5টা যদি আমাদের দেয় তার মানে অপশন আরও বাড়ছে। তো এটা উৎকণ্ঠার ব্যাপার না, উৎকণ্ঠার ব্যাপার। তো সুতরাং আমরা সমাধান করব এবং যখন তুমি অনেকগুলো অপশন থেকে বাদ দিবা তখন তোমার একটা মোটামুটি ধারণা চলে আসবে। ওকে, আচ্ছা এখন তোমরা আসলে এই প্রশ্নটার অ্যান্সার করার চেষ্টা করো যে আসলে কি, যে ডয়বিন্দু র এবং ধয়বিন্দুর উচ্চারণের স্থান আসলে কোনটা? অগ্রতালু, পশ্চাৎ দন্তমূল নাকি জিহ্বামূল নাকি হচ্ছে অর্থদন্তমূল? আচ্ছা বলো একটু, আচ্ছা একটু বলার চেষ্টা করো। ওকে, আচ্ছা পারি না বলছো, পারি না। ওকে, কোনো সমস্যা নেই। ডয়বিন্দু র এবং ধয়বিন্দু র হচ্ছে পশ্চাৎ দন্তমূল মানে পিছনের দাঁত থেকে উচ্চারিত হয়, পিছনের দাঁত থেকে। তুমি ডয়বিন্দু র উচ্চারণ করো, দেখো পিছনের দাঁত থেকে উচ্চারিত হবে। এবং এগুলো আমরা খুবই স্লাইড আকারে, খুবই আমরা হচ্ছে হ্যাঁ স্লাইড আকারে এবং এগুলো হচ্ছে আলাদা ব্যাখ্যা করে আমি তোমাদের বিস্তারিত ক্লাসে পড়ানোর চেষ্টা করব। ওকে, এখন আমরা হচ্ছে এটার অ্যান্সার যারা পারো নাই তাদের জন্য আমি বললাম। ওকে, আচ্ছা মেশকাত বলছো খ, এটা হবে হচ্ছে খ। ওকে, পশ্চাৎ দন্তমূল। আমরা 3 নম্বর প্রশ্নটাতে যাই, একটু দ্রুত যাইতে হবে। কাজী নজরুল ইসলাম সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? নিচের কোন তথ্যটি সঠিক নয় বলো তো, কোন তথ্যটা সঠিক নয়? পাড়াগান রচনা করেন, এটা সঠিক আছে কিনা? জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন, এটা সঠিক কিনা? পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন, এটা সঠিক কিনা? বিজলি পত্রিকা সম্পাদনা করেন, এটা সঠিক কিনা? বাঙালি পন্টনে হাবিলদার ছিলেন, এটা সঠিক কিনা? 5টা অপশন দেখতে পাচ্ছ। কাজী নজরুল ইসলাম, হ্যাঁ ভাই আমারটা হয়েছে 2-এর খ হয়েছে। ঝাপসা দেখায় কেন? মাঝে মাঝে একটু ঝাপসা আসে ভাইয়া, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, একটু দেখো। ওকে, আচ্ছা ওকে খেয়াল করো, ঝাপসা আসতেছে, হ্যাঁ একটু ঝাপসা আমিও দেখছি, একটু ঝাপসা আমিও দেখছি, একটু দেখেন তো ঝাপসা, লাইভ আমি ঝাপসা দেখছি। ওকে, আচ্ছা ওকে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? স্বর্ণা বলেছ 3-এর ঘ, বিজলি পত্রিকা সম্পাদনা করেন, বিজলি পত্রিকা সম্পাদনা করেন। 3-এর গ হবে না, 3-এর ঘ হবে আনসার, 3-এর ঘ হবে আনসার। এই ইয়ে হয়েছে, সামন ক্যামেরা হয়েছে, হ্যাঁ পিছন ক্যামেরা করেন, হয়নি? আমি তো দেখছি না। ওকে দেখেন করে দিয়েছি, এটা নেন, এখন ঠিক করে নেন। আচ্ছা, অতিরিক্ত আলোর জন্য সম্ভবত ক্যামেরাতে আলোর ফোকাস বেশি পড়েছে, হ্যাঁ এটা হতে পারে। ওকে, আচ্ছা এটা একটু টেনে দেন, এটা টেনে দেন, হ্যাঁ ওকে ওকে। এখন এই 2টা লাইট অফ করেন তো, এই 2টা লাইট অফ করলে মনে হয় বেশি ভালো হবে, এইটা আর ওইটা। ওকে ওকে, এখন দেখেন কেমন দেখা যায়। আচ্ছা, সাব্বির আহমেদ বলছে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। হ্যাঁ ফোকাস করেছে। এখনো মনে হয় একটু ঝাপসা লাগছে, হ্যাঁ এখন ঠিক আছে। এখন এই আগে ঠিক ছিল, একটু আগে ঠিক ছিল। হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে। লাইট দেখেন, ওকে আচ্ছা এবার ওকে তোমরা যারা ক্লাসে আছো একটু খেয়াল করো, কাজী নজরুল ইসলাম সম্পর্কে আসলে আমরা কতটুকু জানি? আমার জানার পরিধিটা কি? আমরা জীবনানন্দ দাশকে নিয়ে জানি,
তো এই যে ব্যক্তিগুলা পল্লী কবি জসিমউদ্দিন, তাদেরকে নিয়ে অনেক দেশে আসলে কি হয়, হাই স্টাডি হয়, তাদেরকে নিয়ে উচ্চশিক্ষা গবেষণা পর্যন্ত হয়। তো আমরা কতটুকু জানি আসলে, এখানে কয়েকটা ইনফরমেশন শুধু দেওয়া আছে। কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলতে গেলে অনেক কথা মানে বলা যায়, বুঝতে পারছো? তো উনি আসলে পালা গান রচনা করেছেন, উনি মক্তবে শিক্ষকতাও করেছেন, উনি রুটির দোকানে কাজ করেছেন, উনি আসলে একজনের সাথে কাজও করেছিলেন। তিনি যখন আসলে একটা স্কুলে পড়তেন ক্লাস 6-এ, তখন তিনি একজনের সাথে কাজ করতেন। তারপরে তিনি আসলে তার যদি সম্মাননার কথা বলি, তিনি পদ্মভূষণ উপাধি পাইছে, তিনি 21শে পদক পাইছে, তিনি জগত্তারিণী স্বর্ণপদক পাইছে। তার মানে এগুলো সঠিক, এগুলো সব সঠিক, ঠিক আছে। তাহলে বাঙালি পল্টনে হাবিলদার ছিলেন, এটা হচ্ছে বাঙালির 49 নং বাঙালি রেজিমেন্টে 1917 সালে তিনি যোগদান করেছিলেন, এবং তিনি সৈনিক পদে যোগদান করে হাবিলদার পর্যন্ত তিনি প্রমোশন পাইছিলেন, এটা আমরা জানি। এবং তাহলে এটাও কি হলো, এটাও তাহলে সঠিক হলো। তাহলে সঠিক নয় কোনটা? তিনি মূলত এই বাঙালি পল্টনে হাবিলদার থাকাকালীন বা সৈনিক হিসাবে থাকাকালীন তিনি আসলে তার সাহিত্য বা কবি প্রতিভা তার প্রকাশিত হয়েছিল, এবং তার প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি কবিতা। আচ্ছা, এটা আমরা জানি যে তার প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি। এবং তিনি এই বাঙালি পল্টনে থাকাকালীনে মূলত তার কবি প্রতিভার উন্মেষ ঘটে, এবং তিনি যখন বাঙালি পল্টন ছেড়ে আসেন, তিনি যখন কলকাতায় আসেন, তিনি আসার পরে তিনি প্রথমেই তিনি কি করেন, সাংবাদিকতা দিয়ে বা পত্রিকা সম্পাদনা দিয়ে তিনি তার কর্মজীবনটা শুরু করেছিলেন। এবং আচ্ছা, এবং কি করেছিলেন বলতো, এবং তিনি 3টা পত্রিকা সম্পাদনা করেছিলেন, যেটা একটু আগে আমি দেখলাম যে স্বর্ণা লিখে ফেলেছো, সেটা কি? একটা হচ্ছে লাঙল, একটা হচ্ছে লাঙল পত্রিকা, একটা হচ্ছে নবযুগ, হ্যাঁ একটা হচ্ছে নবযুগ, আর একটা হচ্ছে কি বলতো, ধূমকেতু, এই 3টা পত্রিকা তিনি সম্পাদনা করেছিলেন। তাহলে বিজলি নামে যে পত্রিকা, সেটা তিনি সম্পাদনা করেন নাই। তাহলে বিজলি পত্রিকা কি? বিজলি পত্রিকাতে খুবই বিখ্যাত একটা জিনিস আছে, কি জানো? বিজলি পত্রিকাতে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয়েছিল, বুঝতে পারছো? যেটা তোমার সিলেবাসে আছে, কিন্তু তোমার বইয়ে আছে কিন্তু তোমার সিলেবাসে নাই, বুঝতে পারছো? যে বিজলি পত্রিকা তাহলে কেন দেওয়া হলো? বিজলি পত্রিকা কি কাজী নজরুল ইসলামের সাথে জড়িত? হ্যাঁ জড়িত। কিভাবে জড়িত? যে তিনি তার যে আমরা জানি যে তার যে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, সেটার নাম কি? অগ্নিবীণা। সেই অগ্নিবীণার যে দ্বিতীয় কবিতার নাম বিদ্রোহী, সেই বিদ্রোহী কবিতাটা প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল? বিজলি কবিতায় প্রকাশিত হয়েছিল, বুঝতে পারছো? তাহলে উত্তর হবে না কোনটা? উত্তর হবে না ঘ নম্বর। উত্তর হবে না কি কোনটা বলো তো? ঘ নম্বর। কারণ বিজলি পত্রিকা তিনি সম্পাদনা করেন নাই, বিজলি কবিতায় তার কবিতা প্রকাশিত হয়েছিল, বিদ্রোহী কবিতা, বুঝতে পারছো? তোমরা যারা ক্লাসে আছো, আচ্ছা মীনাক্ষী দাস বলেছো, আচ্ছা ওকে জড়িত, এটা জানি, ওকে আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নটাতে যাব। তোমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবে, এবং তোমরা বুঝেছো কিনা কোনো একটা প্রশ্ন বুঝতে সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞেস করবা। ওকে, আচ্ছা হ্যাঁ, সাপ্তাহিক বিজলিতে, ওকে সুন্দর। ওকে, তারপরে খেয়াল করো যে নিচের কোনটি সমুদ্রের সমর্থক শব্দ নয়? সমুদ্রের সমর্থক শব্দ নয় কোনটা? অর্ণব, প্রবাহিনী, বারিধি, পারাবার, আর হচ্ছে পাখার। কি হবে না? মানে সমুদ্রের সমর্থক শব্দ কি হবে না আসলে বলো তো? বলো। অর্ণব, প্রবাহিনী, বারিধি, পারাবার, পাথার। প্রবাহিনী, অর্ণব, বারিধি, পারাবার, পাখার। বলো তো কি হবে উত্তর? সবাই একটু বলার চেষ্টা করি। সবাই একটু। সাব্বির বলেছো 3-এর বি। 3-এর বি। আমরা তো 3-এ নাই, আমরা হচ্ছে 3-এ নাই, আমরা 4-এ আছি। নিচের কোনটি সমুদ্রের সমর্থক শব্দ নয়? অর্ণব, প্রবাহিনী, বারিধি, পারাবার, পাখার। কোনটা হবে আসলে? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। সাব্বির আহমেদ বলছো 4-এর বি। ওকে সবাই একটু বলার চেষ্টা করি। তোমরা যারা ক্লাসে আছো একটু বন্ধুদের মেনশন করবা, ভাইয়া। আচ্ছা, 4-এর বি। ওকে, মীনাক্ষী বলেছে 4-এর ঘ। 4-এর ঘ। ওকে আওলাদ হুসাইন শান্ত বলেছো ক। শরীফ সাদিয়া আলম বলেছো 4-এর বি। হ্যাঁ, তোমরা যারা 4-এর বি বলছো তাদের অ্যান্সারটা আসলে আমি নিলাম প্রবাহিনী মানে কি? প্রবাহিনী মানে হচ্ছে নদী। ওকে, নদী। তারপরে হচ্ছে আমরা জানি তটিনী। ওকে,
তটিনী, তটিনী আবার একজন কি আছে বলো তো? তটিনী আবার একজন নাট্য অভিনেতা আছে, মডেল অভিনেতা, তাকে আবার ভেবো না। তটিনী মানে হচ্ছে নদী, আবার প্রবাহিনী মানে নদী। ওকে, সুতরাং এটা হবে না, বাদ বাকি সবগুলো সমুদ্র শব্দের সমর্থক শব্দ। পাখার, পারাবার, বারিধি, অর্ণব সবগুলো হচ্ছে সমর্থক শব্দ। ওকে, আফসানা মিমি বলেছো ভাইয়া ক্লিয়ার না, ঝাপসা দেখা যাচ্ছে। ওকে আফসানা মিমি, একটু ঝাপসা দেখার কারণ হচ্ছে আলো মনে হয় এদিক সেদিক হচ্ছে, আমি একটু দেখছি তারপরও। ওকে, আমি একটু দেখছি, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। আমরা পরবর্তী প্রশ্নটাতে আমি একটু তোমাদের মুখে বলি, তারপরে আমি তোমাদের আসলে দেখছি। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখো যে সত্য বই মিথ্যা বলিব না, চিহ্নিত শব্দটি, এখানে চিহ্নিত শব্দ হচ্ছে বই শব্দটা। ওকে, সত্য বই মিথ্যা বলিব না চিহ্নিত শব্দটি বাক্যে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? বিশেষ্য, যোজক, অব্যয়, বিশেষণ, অনুসর্গ। কি হবে এখানে? বই শব্দটা। ওকে, আচ্ছা, আমার আরেক নাম নদী। ওকে, মীনাক্ষী দাস নদী। ওকে, সুন্দর নাম তো সুন্দর। ওকে ভাইয়া, আপনার হোম টাউন কি বরিশাল? সাব্বির আহমেদ, না আমার হোম টাউন বরিশাল না। ওকে, আমার হোম টাউন হচ্ছে রংপুর গাইবান্ধা। ওকে, আমি একটু দেখছি। তোমরা সবাই অ্যান্সার করার চেষ্টা করো। হ্যাঁ, আমি ক্যামেরার পিছনে তোমাদের জন্য দেখছি যে এটা আসলে স্পষ্ট করা যায় কি না। হ্যাঁ, হ্যাঁ, এখন মনে হয় একটু স্পষ্ট দেখতে পাচ্ছো, আশা করি এখন মনে হয় একটু স্পষ্ট দেখতে পাচ্ছ। ওকে, আচ্ছা, হ্যাঁ আমিও স্পষ্ট দেখছি। ওকে, আমিও স্পষ্ট দেখছি। হ্যাঁ, আচ্ছা, ওকে, আপনার কিবোর্ডে কি করোনা হয়েছে নাকি? আচ্ছা, ও একটু বড় হাতের লেখাগুলো লিখছে তো, আচ্ছা ক্যাপিটালে লিখছে। আফসানা মিমি হচ্ছে পাঁচের ডি। আচ্ছা, ডি বলতে কি বোঝাচ্ছ? ডি বলতে বোঝাচ্ছ হচ্ছে ঘর নাম্বার। ওকে, আচ্ছা, মীনাক্ষী বলেছে উম, তারপরে হচ্ছে সাব্বির বলেছে ই। হ্যাঁ, যারা আসলে শেষেরটা বলেছে একদম যে অনুসর্গ হবে এখানে, অ্যান্সার, অনুসর্গ হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, আমি ঠিক করে দিয়েছি, কিছু করতে হবে না। ওকে, আচ্ছা, হ্যাঁ লাইটটা ঠিক আছে। ওকে, ওকে, আমি ঠিক করেছি, কিছু লাগবে না। ওকে, শরীফ সাদি আলম বলেছে ভাই আপনি বেশ ভালো এক্সপ্লেন করেন, ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ শরীফ সাদিয়া। জি ভাইয়া, ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, ওকে, ঠিক আছে। খেয়াল করো যে সত্য বই মিথ্যা বলিব না চিহ্নিত শব্দটি বাক্যে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অনুসর্গ। এই যে বই, এই বইটা হচ্ছে অনুসর্গ। এখন অনুসর্গ কি বলবো যে ভাই অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে কিছু অব্যয়সূচক শব্দাংশ যেগুলো উপসর্গ, আমরা উপসর্গতে পড়ছিলাম যে উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ। তবে অনুসর্গের আরেকটা পরিচয় হচ্ছে, অনুসর্গ হচ্ছে কর্মপ্রবচনীয় শব্দাংশ। কর্মপ্রবচনীয় শব্দাংশ যা কি করে? কোনো একটা বাক্যে বসে বা শব্দ বিভক্তির ন্যায় কাজ করে, বুঝতে পারছো? বা বিভক্তির ন্যায় কাজ করে, শব্দ বিভক্তির ন্যায় কাজ করে, সেগুলো হচ্ছে অনুসর্গ। যেমন বই, তারপরে হচ্ছে বিনা, প্রতি, এগুলো হচ্ছে অনুসর্গ। যেমন অনেক সময় আমরা বলি যে তুমি বিনা আমি বাঁচি না, বা তুমি বিনা আমি বাঁচব না, এই যে বিনা শব্দটা, এটাও হচ্ছে অনুসর্গ, বুঝতে পারছো? তাহলে অনুসর্গ অনেকগুলো আছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কোনো ক্লাসে আমরা পড়বো। ঠিক আছে, তাহলে অনুসর্গ কোনগুলো? যেগুলো শব্দ বিভক্তির ন্যায় কাজ করে, সেগুলো হচ্ছে অনুসর্গ। এখানে দেখো বইটা হচ্ছে তুমি বই মিথ্যা, মানে সত্য বই মিথ্যা বলবি, মানে সত্য না বলে আমি মিথ্যা বলবো না। ঠিক আছে, তার মানে এখানে শব্দ বিভক্তির ন্যায় কাজ করছে, তাহলে এটা হচ্ছে অনুসর্গ। এবং অনুসর্গের একটা লিস্ট তোমরা দেখবা। ওকে, এই পেজ আসিফ ভাইয়া নামে একজন ক্লাস করায়, তো সে এখন ক্লাস করায় না। আচ্ছা, ওকে, খেয়াল করো, আসমুদ্র হিমাচল কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব, প্রাদি, বহুব্রীহি, নিত্য নাকি দ্বন্দ্ব? বলো তো কোন সমাস হবে আসমুদ্র হিমাচল? ওকে, 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 বলো যে আসমুদ্র হিমাচল কোন সমাসের উদাহরণ? বলো,
আচ্ছা, তোমরা সমাস, হ্যাঁ আফসানা মিমি বলেছো বুঝলাম না, কি বুঝো না একটু বলবা, কি বুঝো নাই একটু যদি বলো তাহলে ভালো হয়। 6 নম্বর প্রশ্নে আছি, আর সমুদ্র হিমাচল কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব, প্রাদি, বহুব্রীহি, নিত্য নাকি দ্বন্দ্ব, কোন সমাস আসলে? ওকে, আচ্ছা সাব্বির বলেছো 6 এ। ওকে, আচ্ছা মীনাক্ষী দাস নদী বলেছো 6 খ। ওকে, সবাই একটু বলার চেষ্টা করি, সবাই একটু অ্যান্সারগুলো দেখে আমি কন্টিনিউ করছি। ওকে, আফসানা বলছো 5 নাম্বারটা বুঝো নাই। ওকে, তোমরা 6 নম্বরের অ্যান্সার করো, আমি 5 নাম্বারটা ওকে একটু বুঝাই দিয়ে আসি। খেয়াল করো যে সত্য বই মিথ্যা বলিব না, এখানে যে বই শব্দটা এখানে আন্ডারলাইন আছে, বুঝতে পেরেছো? এখানে বই শব্দটার নিচে আন্ডারলাইন আছে, বলা হচ্ছে যে চিহ্নিত শব্দটি বাক্যে কি হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে আছে বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে, নাকি যোজক, নাকি অব্যয়, নাকি বিশেষণ, নাকি অনুসর্গ। মানে আমি বললাম উত্তর হবে অনুসর্গ। এখন কেন অনুসর্গ হবে? আমি বললাম যে অনুসর্গ হচ্ছে কি, যে অনুসর্গ হচ্ছে কিছু কর্মপ্রবচনীয় শব্দাংশ, যে শব্দগুলো কি করে, যে শব্দগুলো কোনো একটা বাক্যে বসে, কোনো একটা শব্দের পরে বসে শব্দ বিভক্তির ন্যায় কাজ করে। যেমন এখানে কি, এই যে বিনা, সত্য বই, মিথ্যা বলিব না, এই যে বইটা এখানে শব্দ বিভক্তির মতো কাজ করেছে এই জন্য। এবং আরও কয়েকটা বলছি যে আরও কয়েকটা হচ্ছে অনুসর্গ আছে, যেমন বিনা, প্রতি, এগুলো হচ্ছে অনুসর্গ। তো আরও আমি বলবো ছাড়া, এটাও একটা অনুসর্গ, তো প্রতি, এগুলো বলছে। এবং অনুসর্গের একটা লিস্ট, কিংবা আমরা অনুসর্গ যখন ক্লাসে পড়বো ব্যাকরণ অংশে, তখন আমি বিস্তারিত বলবো, যেহেতু আমাদের আরও প্রশ্ন আছে, এই জন্য এই পর্যন্ত আমি বোঝানোর চেষ্টা করেছি তোমাদের। ওকে, আচ্ছা তোমরা একটু খেয়াল করে আমরা পরবর্তী প্রশ্নে গিয়েছিলাম যে আর সমুদ্র হিমাচল কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব, প্রাদি, বহুব্রী, নিত্য নাকি দ্বন্দ্ব? তোমরা অনেকেই অ্যান্সার করছো এবং অনেকে ভুল অ্যান্সার করছো। এটার অ্যান্সার হবে হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস কেন এবং অব্যয়ীভাব সমাস কাকে বলে সেটা আগে জানতে হবে, যে অব্যয়ীভাব সমাস কোনগুলো। আমরা জানি যে পূর্বপদ কিংবা পরপদের কোনো পদেরই অর্থ যখন প্রাধান্য না পেয়ে কোনো একটা কি বলতো, কোনো অব্যয় পদের অর্থ প্রাধান্য পাবে, সেটা কি বলতো, সেটা হচ্ছে আমাদের বলতে পারবো অব্যয়ীভাব সমাস। তাহলে এখানে সমুদ্র হিমাচল, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এবং আরও কিছু আছে, যেমন আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক, মানে পূর্বপদেরও না, আবার কি পরপদেরও না, অন্য একটা অর্থ প্রাধান্য পাচ্ছে। এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। যেমন আপাদমস্তক আমি বললাম, আর সমুদ্র হিমাচল, এটা হচ্ছে কি বলতো, অব্যয়ীভাব সমাস। বুঝতে পারছো? কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, এবং যেহেতু ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে এবং আরও অনেক প্রশ্ন আছে, একটু সামনের প্রশ্নের দিকে যাব। কোনটি প্রাতিপাদিকের উদাহরণ? কোনটা প্রতিপাদিক? আমরা অনেক সময় বইয়ের মধ্যে পড়ি না, ব্যাকরণ বই, মুখর, হা, ফুলে, কোনটা আসলে প্রাতিপাদিক হবে বলো তো, কোনটা হবে? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, কি হবে? এটা তো ইজি, এটা হবে, এটা কি হবে আসলে? এটা হবে হচ্ছে, আচ্ছা 7 বি, হ্যাঁ এটা সবাই পারবো আমরা করি, এটা হচ্ছে প্রাতিপাদিক হচ্ছে বই। ওকে, ওকে, এটা আমরা জানি, এটা ক্লাস 9-এ পড়েছি, 8-এ পড়েছি, এটা ইন্টারমিডিয়েটেও পড়ে আসছি, প্রাতিপাদিক আসলে কি। ওকে, আচ্ছা তোমরা সবাই একটু অ্যান্সার করবে, ক্লাসে যারা আছো একটু ফ্রেন্ডদের মেনশন করবা। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাব, একটু ঝটপট অ্যান্সার করবা। ওকে, এটা হবে জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এটা মনে হয় আমি ক্লাসের প্রথমেই বলেছিলাম, জাল স্বপ্ন। ওকে, এটা হচ্ছে জাল স্বপ্ন, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এই যে জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এটা কার লেখা? আমি বলছিলাম তোমাদের, আখতারুজ্জামান ইলিয়াস, কাজী নজরুল ইসলাম, সৈয়দ ওয়ালিউল্লাহ, আবুল ফজল, প্রমোদ চৌধুরী। কোনটা অ্যান্সার হবে? এবং আমি প্রথমেই একটা প্রশ্নের ব্যাখ্যা করতে গিয়ে আমি একজন সম্পর্কে অনেক ব্যাখ্যা করেছিলাম, যিনি ঢাকা কলেজের একজন শিক্ষক ছিলেন এবং স্বাধীনতা যুদ্ধে তিনি পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন, পরোক্ষভাবে স্বাধীনতা যারা যুদ্ধ করেছিল, যে মুক্তিবাহিনী, সেই মুক্তিবাহিনীদের তিনি সাহায্য করেছিলেন। তো তিনি আসলে কে তোমরা জানোই, তোমরা এটার উত্তর জানোই। ওকে, এটা কি হবে বলো তো? এটা হবে হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এটা কার লেখা? এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের আরও কয়েকটা লেখা আছে, যেমন হচ্ছে খোয়াবনামা, তারপরে কি বলতো, চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা তার বিখ্যাত 2টা উপন্যাস, এবং জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এটা হচ্ছে তার একটা লেখা, এবং আমরা যেটা হচ্ছে পড়ে আসছিলাম। ওকে, আখতারুজ্জামান ইলিয়াস, আমরা আখতারুজ্জামান ইলিয়াস, তিনি বাংলাদেশের অন্যতম কথা সাহিত্যিক। তিনি মূলত একজন অধ্যাপক ছিলেন, তিনি একজন শিক্ষক ছিলেন ঢাকা কলেজের, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন। এগুলো আমরা সব কিছুই জানি। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই, কিন্তু তার আগে আখতারুজ্জামান ইলিয়াসের একটা প্রবন্ধ আমরা পড়ছি, কি সেটা হচ্ছে রেইনকোট। ওকে, রেইনকোট,
আচ্ছা আচ্ছা, তোমরা অ্যান্সার মোটামুটি করতে পারছো, অ্যান্সার মোটামুটি করতে পারছো। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাব, একটু দ্রুত যাব, তোমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবা। কি ধরনের ধ্বনি পরিবর্তনে আগমন ঘটে না? ওকে, এটা বলছে যে কি ধরনের ধ্বনি পরিবর্তনে মানে এই প্রশ্নটা একটু এলোমেলো লাগছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে আমরা এগুলো আবার যেটা মিসিং হয়েছে ওইটা আমরা ঠিক করে পড়বো। ওকে, দেখো, সাত বাগান শব্দের ধ্বনি সমূহের উচ্চারণের স্থানসমূহ যথাক্রমে কি? সাত বাগান ধ্বনি, এই যে শব্দের ধ্বনি সমূহ, এটা উচ্চারণের স্থানসমূহ কি হবে? আসলে কি হবে সবাই একটু বলার চেষ্টা করি। এই ধরনের প্রশ্নগুলো আমরা সবাই ভুল করি, মনে হয় একটু আবার ব্লার হয়ে গেছে, তাই না? একটু ব্লার হয়ে গেছে। ওকে, একটু মনে হয় ব্লার হয়ে গেছে। ওকে ওকে, আচ্ছা, সাত বাগান। ওকে ওকে, সাত বাগান এটা কি হবে বলো তো? তালু দন্ত ওষ্ঠ দন্ত কণ্ঠ, তালু দন্ত ওষ্ঠ কণ্ঠ দন্ত। কি হবে আসলে অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে খ, তালু দন্ত ওষ্ঠ কণ্ঠ এবং দন্ত। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে ওকে, আচ্ছা, এখন বলছো কি ভাইয়া আবার ঝাপসা? হ্যাঁ আফসানা মিমি, আমি আবার ঝাপসা দেখছি। একটু সময় দাও, আমি একটু আরও অল্প কিছু প্রশ্ন আছে, আমি একটু ঝাপসাটাকে ঠিক করার চেষ্টা করছি। ওকে, আচ্ছা আচ্ছা, যতটুকু করতে পারছি এইটুকুতে আসলে আর অল্প কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা সমাধান করি। হ্যাঁ, একটু ক্লিয়ার আসলে করার চেষ্টা করলাম আমি। ওকে, আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই। যেহেতু একটু ঝাপসা, দুইবার এই ধরনের সমস্যা হলো, একটু লাইটের প্রবলেমের জন্য এটা মাঝে মাঝে হয়ে যায়। ওকে, খেয়াল করে যে কোনটি ক্রিয়াবাচক বিশেষের উদাহরণ? কোনটি ক্রিয়াবাচক বিশেষের উদাহরণ বলো তো? কোনটি ক্রিয়াবাচক বিশেষের উদাহরণ? এবং এটার আরেকটা নাম আছে, আমি বলি। ক্রিয়াবাচক বিশেষের আরেকটা নাম হচ্ছে ভাববাচক বিশেষ্য। কি বলো তো? ভাববাচক। ওকে, ভাববাচক বিশেষ্য। এখন তোমরা ইজিলি পারবা, আমি জাস্ট ভেঙে দিলাম, তারপরে তোমরা ইজিলি পারবা যে ক্রিয়াবাচক বিশেষের আরেকটা নাম আসলে কি? ভাববাচক বিশেষ্য। তোমরা ইজিলি এখন অ্যান্সার করতে পারবা যে কোনটি ক্রিয়াবাচক বিশেষের উদাহরণ। একটা হচ্ছে তোমার হার হবে, তোমাকে হারাতে হবে, তোমাকে হারতে হবে, তোমাকে হারালেই হবে, তুমি হারবে, তুমি হারবেই। কি হবে আসলে অ্যান্সার? সবাই একটু বলার চেষ্টা করি, এবং এটা ঠিক আছে কিন্তু। ওকে, হ্যাঁ, এটা এখন মনে হয় যে ব্লার হয়নি, তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবা। ওকে, খেয়াল করো। ওকে, খেয়াল করো। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, তোমাদের অ্যান্সার দেখি একটু। হ্যাঁ, ওকে, আচ্ছা, আমরা খেয়াল করো যে কোনটি ক্রিয়াবাচক বিশেষের উদাহরণ। এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। আমি বললাম যে ক্রিয়াবাচক বিশেষ্য মানে হচ্ছে আরেকটা নাম হচ্ছে ভাববাচক বিশেষ্য। ওই যে তোমাকে আমার খেলেই হবে, আমার খাওয়া হলো না, আমার খেলা হলো না, এই ধরনের যে বাক্যগুলো, সেগুলো আমরা ভাববাচক বিশেষ্য আমরা জানি। তার মানে তোমাকে হারালেই হবে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ভাববাচক বিশেষ্য, যে তোমাকে হারালেই হবে, আমার যাওয়া হবে, আমার খাওয়া হবে, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য। বুঝতে পারছো? আচ্ছা
আমি ভেঙে বলার চেষ্টা করলাম। আর পরবর্তী প্রশ্নটাতে যাই, একটু খেয়াল করো যে প্রতিক্ষণে এবং উছেন অব্যয়সমূহের অর্থ ক্রমানুসারে চিহ্নিত করো। মানে কি হবে আসলে, কোন অর্থে প্রকাশ পেয়েছে, এবং অব্যয়গুলোর অর্থ এভাবে আসলে আমাদের পরীক্ষায় এসে থাকে এবং তখন আমরা পারি না। কি হবে আসলে, যে প্রতিক্ষণে এবং উছেন এই যে অব্যয় দুইটা, এই অব্যয়সমূহের অর্থ ক্রমানুসারে চিহ্নিত করো, মানে কোনটা আসলে হবে প্রতিক্ষণে এবং উছেন। সবাই একটু বলার চেষ্টা করি, সবাই একটু বলার চেষ্টা করি যে কি আসলে হবে। ওকে, কি আসলে হবে, সবাই একটু বলার চেষ্টা করি। ওকে, প্রতিক্ষণে এবং উছেন কি হবে আসলে। ওকে, কি হবে প্রতিক্ষণে এবং উছেন কি হবে, তোমরা সবাই একটু বলার চেষ্টা করো। আমি তোমাদের ওকে, প্রতিক্ষণে এবং উছেন কি হবে। ওকে, এখন খেয়াল করো যে 12-র অ্যান্সার হবে কি, যে প্রতিক্ষণ হচ্ছে বিপসা অর্থে এবং উছেন হচ্ছে অনতিক্রম অর্থে। তাহলে কি হবে, এই যে দুইটা অব্যয় সেটার অর্থ হচ্ছে বিপসা এবং অনতিক্রম অর্থে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই যে সেমিকোলনের র, এই যে সেমিকোলনের কথা বলা হচ্ছে এখানে, র বলতে কি সেমিকোলনটা আর কি। আচ্ছা, সেমিকোলনের, আচ্ছা খেয়াল করো সবাই একটু। ওকে, 12-র গ, হ্যাঁ যারা গ বলেছো তাদেরটা ঠিক আছে। ওকে, বলা হচ্ছে যে সেমিকোলনের, হ্যাঁ খেয়াল করো। ওকে, বলা হচ্ছে সেমিকোলনের বিরতিকাল কতক্ষণ। সেমিকোলনের বিরতিকাল কতক্ষণ বলো তো, যে এক বলতে যে সময় লাগে, এক বলার দ্বিগুণ সময়, থামার প্রয়োজন নেই নাকি 2 সেকেন্ড, থামার প্রয়োজন নেই নাকি 2 সেকেন্ড। সবাই একটু বলার চেষ্টা করি। এগুলো, এই যে প্রশ্নটা, এটা কোথা থেকে আসছে বলো তো। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আমরা 13 নম্বর প্রশ্নটার উত্তর বলবো। ওকে, 13 নম্বর প্রশ্নটার উত্তর বলবো, সবাই একটু বলার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, সবার অ্যান্সার আমি কিন্তু দেখছি। ওকে, 13-র মীনাক্ষী দাস নদী বলেছো প্রথমে, যে 13-র ক ভাইয়া, 13-র ক হচ্ছে এক বলতে যে সময় লাগে। ওকে ওকে, তুমি উত্তর করেছো, সবাই একটু করি। মীনাক্ষী দাস বলেছো 13-র ক, একটু সবাই একটু বলার চেষ্টা করি কি হবে আসলে অ্যান্সার, কি হবে অ্যান্সার। সেমিকোলনের বিরতিকাল কতক্ষণ, এটা হচ্ছে এক বলার দ্বিগুণ সময়। এটার উত্তর কি হবে, এক বলার দ্বিগুণ সময় হচ্ছে আমরা সেমিকোলনে আমরা হচ্ছে কি করি বলতো, এক বলার দ্বিগুণ সময় আমাদের সেমিকোলনের থামতে হয়। ওকে, এখন বিরতিকাল, এটাই বিরতিকাল। এখন বলতে এক বলতে যে সময় লাগে সেটা কিসের, এখন 1 সেকেন্ড বা এক বলতে যে সময় লাগে সেটা হচ্ছে আমাদের কি কমা। ওকে, কমার মধ্যে আমাদের এক বলতে যে সময় লাগে সেটা থামতে হয়। আবার আমরা বলি যে 1 সেকেন্ড কোথায়, 1 সেকেন্ড হচ্ছে আমাদের ইয়াতে, দাঁড়িতে। এবং কোথায় থামার প্রয়োজন নেই, আমরা জানি যে ড্যাশ চিহ্ন, তারপরে ইলেক চিহ্ন, এগুলোতে আমাদের কোনো কি করতে হয় না, আমাদের থামতে হয় না, কোথায় থামতে হয় না, ইলেক চিহ্নে, ড্যাশ চিহ্নে, এগুলোতে আমাদের থামতে হয় না। আমরা আশা করি বুঝতে পেরেছি আমাদের কোথায় কোথায় থামতে হয় না, কোলন এবং ড্যাশ এবং ইলেকে আমাদের কি করতে হয় না বলো তো, হ্যাঁ সেখানে আমাদের থামতে হয় না। ওকে, আচ্ছা আমরা মূলত এই প্রশ্নটা সলভ করে ফেললাম। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করো যে এক কথায় প্রকাশ করো 60 বছর পূর্ণ উপলক্ষে আনন্দ উৎসবটাকে আসলে কি বলে বলো তো সবাই একটু। 60 বছর আমরা 100 ইয়ার্সকে জানি, 100 বছর হচ্ছে কি শতবর্ষী, তারপরে হচ্ছে সুবর্ণ জয়ন্তী হচ্ছে 50 বছরে, 50 বছরে হচ্ছে সুবর্ণ জয়ন্তী। তাহলে 60 বছরে কি হবে বলো তো, 60 বছরে কি হবে, 60 বছর যে পূর্তি, 60 বছর যে পূর্তি সময়টা, সেটাকে আসলে কি বলে বলো, সবাই একটু বলার চেষ্টা করো। 60 বছরে কি বলে। আচ্ছা, সবাই একটু 60 বছরকে বলো। ওকে, 60 বছর যে উপলক্ষে, 60 বছর উপলক্ষে যে আনন্দ উৎসবের আয়োজন করা হয়, 50 বছরকে আমি বললাম সুবর্ণ জয়ন্তী, তাহলে 60 বছরকে কি বলে। ওকে, সাব্বির আহমেদ বলছো ডি, সাব্বির আহমেদ বলছে হীরক জয়ন্তী। হ্যাঁ সাব্বির, তুমি ঠিক বলেছো সাব্বির, তোমার অ্যান্সারটা নিচ্ছি যে এটা হচ্ছে হীরক জয়ন্তী। হীরক জয়ন্তী হচ্ছে 60 বছর উপলক্ষে যে আনন্দ উৎসব করা হয়, 60 বছর, সেটা হচ্ছে আমাদের কি হীরক জয়ন্তী। সুবর্ণ জয়ন্তী কত, 50 বছর, সুবর্ণ জয়ন্তী 50 বছর। রজত জয়ন্তী হচ্ছে কত, রজত জয়ন্তী হচ্ছে 25 বছর, জয়ন্তী হচ্ছে 25 বছর। আর 75 বছর হচ্ছে প্লাটিনাম জয়ন্তী। 75 বছর কি বলতো, প্লাটিনাম জয়ন্তী। ওকে, প্লাটিনাম জয়ন্তী হচ্ছে 75 বছর, রজত জয়ন্তী 25 বছর, সুবর্ণ জয়ন্তী 50 বছর, হীরক জয়ন্তী 60 বছর, আর
100 বছরকে আমরা তো জানি শতবর্ষ উদযাপন, কিংবা আমরা এভাবেও বলি। তো সুতরাং এইভাবে মূলত যদি আসে পরীক্ষায়, তাহলে তোমরা এইভাবে বাকিগুলোর যে ব্যাখ্যা সেটা আমি দিলাম। কিন্তু এখানে প্রশ্ন আসছিল 60 বছর পূর্ণ উপলক্ষে যে আনন্দ উৎসব, সেটার নাম হচ্ছে হীরক জয়ন্তী। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই, নিচের কোন শব্দদ্বয়ে ব কোনো নিয়ম অনুসারে হয়নি? প্রতিষ্ঠান, এখানে ব না, মূলত এখানে হচ্ছে মূর্ধন্য ষ। ওকে, এখানে হচ্ছে মূর্ধন্য ষ। দেখো যে নিচের কোন শব্দদ্বয়ে মূর্ধন্য ষ কোনো নিয়ম অনুসারে হয়নি, কোনো নিয়ম মানেনি, সে স্বাভাবিকভাবে এটাই থাকে, বলো তো সেটাকে বলা হচ্ছে আচ্ছা, আমরা নত্যসত্ত্ব বিধান থেকে একটা প্রশ্ন পাইলাম। কি পাইলাম বলো তো? নত্যসত্ত্ব বিধান থেকে একটা প্রশ্ন পাইলাম যে নিচের কোন শব্দদ্বয়ে স কোনো নিয়ম অনুসারে বা মূর্ধন্য ষ কোনো নিয়ম অনুসারে হয়নি, নিয়ম মানেনি, কোনো নিয়ম মানেনি। তো সেটা কোথায় বলো তো? সবাই একটু বলার চেষ্টা করি সবাই। এটা হবে, আমি বলে দেই, এটা হবে হচ্ছে একদম শেষেরটা, ভাষণ এবং পৌষ, এই দুইটা শব্দে আসলে কোনো নিয়ম মানেনি। বাকি সবগুলোতে নিয়ম আছে, আমরা জানি যে এই যে টবর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য ষ হয়, সেটাও আমরা জানি। তো এগুলো বাকি সবগুলো কি হচ্ছে বলো তো? বাকি সবগুলোই মূলত আমাদের কি হয়েছে? সত্যবিধানের নিয়ম অনুসারে হয়েছে, শুধু নিয়ম মানেনি এই ভাষণ এবং পৌষ। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করো যে দিবতমা শ্রদ্ধা ভক্তি, এই বাক্যের কারক বিভক্তি নির্ণয় করো। এই যে শ্রদ্ধা ভক্তি, এটা তুমি কিভাবে দাও? এটা তুমি মন থেকে দাও, তার মানে এটা তুমি ফেরত পাওয়ার জন্য দাও না। তাহলে এটা কি হবে উত্তর বলো তো? কর্তৃকারকের শূন্য বিভক্তি, তারপরে হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি, অধিকরণ কারকের শূন্য বিভক্তি, কর্মকারকের শূন্য বিভক্তি, সম্প্রদান কারকের শূন্য বিভক্তি। এই যে দিব তোমার শ্রদ্ধা ভক্তি, এই বাক্যের কারক বিভক্তি নির্ণয় করতে বলছে। আমি আগে কারকে যাই যে কি কারক হবে। এই যে শ্রদ্ধা ভক্তির ব্যাপারটা, এটা তো আমি আসলে এটা আমি পাওয়ার জন্য দেই না, এটা শ্রদ্ধা ভক্তি দেই আসলে কি বলতো? একদম সম্প্রদান করে দেই। তার মানে এটা হচ্ছে কি হবে বলতো? সম্প্রদান কারক হবে। এটা হচ্ছে সম্প্রদান কারক, আমি কোনো কিছু ফেরত পাওয়ার জন্য দেই না, এটা হচ্ছে সম্প্রদান কারক। তাহলে সম্প্রদান কারকে কি বিভক্তি বলতো? শূন্য বিভক্তি। যেখানে কোনো বিভক্তি নাই সেটা আমরা জানি শূন্য বিভক্তি, এবং আমরা বিভক্তির লিস্টগুলো পড়ে আসছি। ওকে, আচ্ছা, তোমরা মোটামুটি মনে হয় যে সবাই অ্যান্সার করতে পারছো। ওকে, সম্প্রদান কারকে কি হবে? শূন্য বিভক্তি। কেন সম্প্রদান কারক হবে সেটা বলেছি। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। দেখো যে রেস্তোরাঁ, রসদ এবং তুরপ শব্দত্রয়ের, মানে শব্দত্রয় মানে তো বুঝোই, ত্রয় মানে হচ্ছে 3। তাহলে এই যে 3টা শব্দ দেয়া আছে, এই 3টা শব্দের উৎস ভাষাসমূহ যথাক্রমে কোনটা? সবাই একটু বলার চেষ্টা করি যে রেস্তোরাঁ শব্দটা আসলে কোনটা বলো তো? রেস্তোরাঁ শব্দ কোন ভাষার শব্দ? রসদ কোন ভাষার শব্দ? এবং তুরুপ কোন ভাষার শব্দ? এবং তুরুপটা যদি তুমি মোটামুটি নির্ণয় করতে পারো, তাহলেই কিন্তু মোটামুটি তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে বলো দেখি কি হবে, সবাই একটু বলার চেষ্টা করি। ওকে, আচ্ছা, সাব্বির বলেছে 17 বি। সাব্বির বলেছে কি 17 বি। ওকে, আচ্ছা আচ্ছা, সবাই অ্যান্সার করি, সবার অ্যান্সার দেখতে চাচ্ছি। আচ্ছা, সবার অ্যান্সারটা দেখতে চাচ্ছি। ওকে, একটু ঝাপসা হয়ে গেল মনে হয় আবার। ওকে, আচ্ছা, হ্যাঁ, সবার অ্যান্সারটা দেখতে চাচ্ছি। এটা কি হবে বলো তো? এই যে ডাচ, আমরা জানি তুরুপ শব্দটা, আমি একটু আগে তোমাদের একটা ট্রিক শেখালাম যে তুরুপ শব্দটা যদি তুমি জানো, বাদ বাকিগুলো মনে হয় যে তুমি এমনিতেই নির্ণয় করতে পারবা। তো তুরুপ শব্দটা আমরা জানি যে ডাচ শব্দ। ওকে, এটা হচ্ছে ডাচ শব্দ থেকে আসছে। তাহলে এটা কি হবে? রেস্তোরাঁ আমরা এমনি জানি, রেস্তোরাঁ হচ্ছে ফরাসি, রেস্তোরাঁ হচ্ছে ফরাসি শব্দ। এবং রসদ এর হচ্ছে ফার্সি শব্দ। ফরাসি এবং ফার্সির মধ্যে পার্থক্য আছে, এই দুইটাকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলা যাবে না। তো এখানে আমরা গুলিয়ে ফেলি যে ফরাসি এবং ফার্সি মনে হয় একই, কিন্তু আলাদা ভাইয়া। ফরাসি হচ্ছে রেস্তোরাঁ শব্দ, আর ফার্সি যে শব্দগুলো, এগুলো মোটামুটি এই যে নামাজ, বেহেস্ত, দোজক, এই যে শব্দগুলো কি বলতো? এগুলো হচ্ছে ফার্সি। ওকে, কারখানা, এই শব্দগুলো হচ্ছে ফার্সি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং 17-এর অ্যান্সার হবে হচ্ছে ঘ। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করো যে কোনগুলি তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ নয়? বলা হচ্ছে তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ নয়। তাহলে তৎসম উপসর্গগুলোকে আমরা কি চিনি, কি নামে চিনি আসলে বলো তো? তৎসম উপসর্গ আমরা জানি টোটাল কতটা বলো তো? 20টা। তৎসম উপসর্গ বা তৎসম উপসর্গের আরেকটা নাম হচ্ছে সংস্কৃত উপসর্গ, এটা তো আমরা জানি। তো তৎসম উপসর্গ টোটাল কতটা বলো তো? 20টা। তাহলে একটু কঠিন না? একটু কঠিন যে আমরা কিভাবে আসলে নির্ণয় করব ভাইয়া। দেখো যে কোনগুলি তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ নয়। তাহলে এখন আমাকে খুঁজতে হবে যে কোনটা আসলে তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ নয়। বলো, খেয়াল করো কি হবে এখানে।
কি হবে? তৎসম উপসর্গ নাই কোথায়? এই যে প্র, পরা, অপশমনী এগুলো হচ্ছে তৎসম উপসর্গ। তাহলে পরা আছে, প্র আছে, বাদ দিলাম। তারপরে নি আছে, এটা বাদ দিলাম। কারণ আমরা এমনিতেই জানি যে আশু বি নি এটা বাংলা উপসর্গেও আছে, তৎসম উপসর্গেও আছে, তার মানে এটা তৎসম উপসর্গ, এটাও বাদ দিলাম। তারপরে কি আছে? নি আছে, এখানেও বাদ দিলাম। তারপরে অনু, এটাও আছে, অনু অব নির্দূর বি, এইগুলো হচ্ছে কি আমরা জানি যে তৎসম উপসর্গ, তাহলে সেটাও বাদ দিলাম। উপ, অভি, উপ, আ এগুলো হচ্ছে তৎসম উপসর্গ, তাহলে এগুলোও বাদ দিলাম। তাহলে থাকে কি? এই যে না এবং কার, না এবং কার এগুলো হচ্ছে তৎসম উপসর্গে গঠিত শব্দ না। তাহলে অ্যান্সার কি হচ্ছে বলো তো ভাইয়া? অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে এই যে গ নাম্বার, এই যে গ নাম্বারটা, নারাজ এবং কারখানা। নারাজ এবং কারখানা হচ্ছে উত্তর, যেখানে বলা হচ্ছে যে কোনগুলি তৎসম উপসর্গে গঠিত শব্দ নয়? নারাজ এবং কারখানা এগুলো হচ্ছে তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ নয়। এখানে কার শব্দটা আছে, কার শব্দটা হচ্ছে আমরা জানি কি উপসর্গ বলো তো? কেউ বলতে পারবা? কার শব্দটা হচ্ছে আমরা জানি যে ফার্সি উপসর্গ। যে আমি একটা ট্রিক্স করে শেখাই যে নিমফি বেদর কার বদনা কম বলবো, এই যে 10টা শব্দ আছে, এই 10টা হচ্ছে কি বলো তো? এই 10টা হচ্ছে তোমার ফার্সি উপসর্গ। ওকে, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। নিচের কোনটি ফলাযুক্ত সন্ধির সঠিক উদাহরণ? কোনটি ফলযুক্ত সন্ধির সঠিক উদাহরণ? কোনটাতে ফলা আছে এবং কোনটা সঠিক উদাহরণ? একটু বলি, মসিযোগ আধার মশাধার, নদীযোগ আর নদীও, তারপর অনুযোগ এসন, এটা হবে সঠিক অ্যান্সার। অনুযোগ এসন, অন্বেষণ, এটা হচ্ছে নিচের কোনটি ফলাযুক্ত সন্ধির সঠিক উচ্চারণ, এটা হচ্ছে সঠিক। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। দেখো, খেয়াল করো যে ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? বলো, ভাষার ক্ষুদ্রতম এবং শব্দের ক্ষুদ্রতম। আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই। আমরা কি হয়ে যায় বলো তো? আমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাই। এখানে আমরা পারি না, এখানে আমরা পারি না। বলো তো কি হবে? আচ্ছা, সবাই একটু বলো, এই অ্যান্সারটা একটু নিয়ে আমরা আজকের মতো শেষ করব আর কি। ওকে, আচ্ছা, খেয়াল করো। ওকে ওকে, কি হবে? আচ্ছা, ভাষার ক্ষুদ্রতম উপাদান। সবার একটু কমেন্টটা দেখছি। আচ্ছা, এখানে আমরা অনেকে ভুল করি যে যখন ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে, অনেকে আমরা ধ্বনি বলি। ধ্বনি যখন ভাষা বলবো তখন বাক্য, যখন ভাষা বলবো তখন বাক্য, যখন শব্দ বলবো তখন ধ্বনি। বুঝতে পেরেছো? এই জিনিসটা মনে রাখবা। তারপরে দেখো, খেয়াল করো, আজকের মতো মূলত আমাদের হচ্ছে যে প্রশ্ন সলভ ছিল এবং ব্যাখ্যা, সেটা শেষ। এবং তোমাদের সাথে দেখা হবে আগামী কোনো ক্লাসে। সবাই অনেক ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।